আজকে আমাদের ভাইবার দ্বিতীয় ক্লাস। তো আমি প্রথমে বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন, তখন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো প্রথম ক্লাসের মধ্যে আমরা গাইডলাইন বিষয়ে ডিটেলস আলোচনা করেছি, কী কী কাগজ নিয়ে যাইতে হবে বা কার কী সমস্যা, এনআইডি সমস্যা, তারপরে ভাইবা এক্সপিরিয়েন্স, তারপর আমাদের তিনজন যে গেস্ট টিচার ছিল তাদের অভিজ্ঞতা জানিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের মোটামুটি যে বেসিক জানার বিষয় ছিল সব কিছু শেষ করেছি। যারা দেখেননি আগের ক্লাসটা, ইউটিউবে রয়েছে, ইউটিউবে গিয়ে দেখে নেবেন। তো আজকে আর আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। তো যদি কোনো কিছু জানারও থাকে তো ওখান থেকে দেখবেন, ওখানে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস এটা। তো ওই 2 ঘন্টার ক্লাস যদি আপনি দেখেন তো মোটামুটি আপনার আর সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, এখন আমরা আজকে মূলত পড়াশোনার বিষয় নিয়ে কথা বলবো, যে কী কী টপিক আমাদেরকে পড়তে হবে, কোনগুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। তো আপনাদের এই যে ভাইবা যে বুকটা রয়েছে, এটাকে আমি এখন আবার 2 ভাগে ভাগ করে দিয়েছি। ভাগ করে যেগুলো আপনাদের একবারে মাস্ট পড়তেই হবে, মানে যারা ওভারলোড হয়ে গেছে যে এতগুলো পড়তে পারতেছি না, তো তাদের জন্য একটা অংশ, আর যারা মোটামুটি পড়তে পারেন তাদের জন্য 2টা অংশই 2 ভাগে ভাগ করেছি। বুঝতে পারছেন? প্রথম যে অংশটার কথা বলবো এটা হচ্ছে সবাইকে পড়তেই হবে মাস্ট, আর দ্বিতীয় অংশটা যারা পড়তে পারেন তো অবশ্যই পড়বেন, কারণ দ্বিতীয় অংশ থেকেও কিন্তু প্রশ্ন হবে। তো যাদের টার্গেট যতগুলো প্রশ্ন ধরবে সবগুলো উত্তর দিতে পারবো, তারা দ্বিতীয় অংশও পড়বেন, এই আর কি বিষয়। তো শুরু করা যাক। তো প্রথমত দেখেন, এখানে 2টা অংশ আমি ভাগ করেছি। একটা হচ্ছে এই ব্ল্যাক কালার করা আছে ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে আপনার কাঠালি কালার। তো যে বিষয়গুলো আপনাদের সবাইকে মাস্ট পড়তে হবে সেটা হচ্ছে এক, সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আপনি কী কী পড়বেন? এক হচ্ছে আপনার বিট, বাইট, বিসিডি, এই 3টে সম্পর্কিত ডিটেলস জানবেন। সেকেন্ড, নাম্বার চেঞ্জিং। নাম্বার চেঞ্জিংয়ের কোনগুলো? যেগুলো ছোটো ছোটো একবারে, যেমন হচ্ছে ডেসিমেল থেকে আপনার বাইনারিতে, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে আপনার হেক্সা, তারপরে বাইনারি থেকে হেক্সা ডেসিমেল, এই বিষয়গুলোকে ছোটো ছোটো, মানে আপনাকে তো আর ওখানে বড় বড় ম্যাথ করতে দেবে না। যে মনে করেন সৃজনশীল প্রশ্নে যে ম্যাথগুলো আসে বা ওই ম্যাথ করার কোনো সম্ভাবনা নাই, বা 2-এর পরিপূরক 1-এর পরিপূরকে ম্যাথ দেওয়ারও চান্স নাই। সর্বোচ্চ আপনাকে বলতে পারে 2-এর পরিপূরকের সংজ্ঞা বা 1-এর পরিপূরকের সংজ্ঞা, আর খুব বড় জোর হলে বলতে পারে যে এই সংখ্যাটার আপনি 2-এর পরিপূরক করেন, যেটা আর কি শর্ট টাইমে করা যায়। তো ওভারঅল সিচুয়েশন তো আপনারা জানেন যে আসলে এবার অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিতেছে, তো সবার ভাইবা নিতে গেলে মোটামুটি একটা টাইম ম্যানেজমেন্টের উপর দিয়ে নিতে হবে। যারা ইতিমধ্যে ভাইবা দিয়েছে তাদের কাছ থেকে আমি অভিজ্ঞতা শুনলাম, অর্থাৎ মানে 18তম যারা পরীক্ষা দিয়েছে, তো বেশিক্ষণ রাখতেছে না, হাইস্ট 5, 6, 7 মিনিট, এর বেশি কেউ নাই। ম্যাক্সিমামে এই 5, 6, 7, 8-এর মধ্যেই রয়েছে। তো বুঝতে পারছেন? তো এই 7-8 মিনিটের মধ্যে আপনার তো নিজের পরিচিতি, আপনার সার্টিফিকেট চেক, তারপরে তো প্রশ্নর পাঠ, তো মোটামুটি বেশি বড় প্রশ্ন যাওয়ার চান্স নেই। তো আপনি শুরুতে যদি 2-3টা পেয়ে যান তো দেখা গেল আপনাকে অ্যাজ আছে নাও করতে পারে। তো এবারকার সিচুয়েশনটা একটু ভিন্ন। তো যাই হোক, সংখ্যা পদ্ধতি থেকে এই বিষয়গুলো পড়বেন। দেন ডিজিটাল ডিভাইস থেকে প্রথমত আপনি গেটগুলো কমপ্লিট করবেন, যে গেট কয়েকটা রয়েছে, 7টা গেট। এই 7টা গেট খুব ভালোভাবে শেষ করে নেবেন, যে আপনার জন্য বলা মাত্র আপনি বলে দেবেন, ওখানে নার্ভাসনেস হওয়া যাবে না। যে আপনাকে বলছে যে ন্যান গেট, ন্যান গেটের ফিগার আটকে দিলেন, নর গেট, নর গেটের ফিগার আটকে দিলেন, এক্সর, এক্সরের ফিগার আটকে দিলেন। তো এই 7টা গেট খুব ভালোভাবে শেষ করে ফেলবেন। দেন এর সঙ্গে এনকোডার ডিকোডার দেখবেন, যদিও বা এবার নতুন যে বইটা রয়েছে, নতুন বই কিন্তু এনকোডার ডিকোডারটা নাই। যে 26 ব্যাচ যেটা এইচএসসির, এখানে কিন্তু এনকোডার ডিকোডার নাই। তো না থাক, যদি স্যার আপডেট থাকে তাহলে তো মনে করেন এনকোডার ডিকোডারতে প্রশ্ন ধরবে না। আর যদি স্যার আপডেট না হয়, যে প্রিভিয়াস যে সিলেবাস রয়েছে সিলেবাস ফলো করে যায়, তাহলে এনকোডার ডিকোডার থেকে ধরলেও ধরতে পারে, কারণ প্রিভিয়াস যদি আপনি ভাইভাগুলো অ্যানালাইজ করেন এনকোডার ডিকোডার থেকে প্রশ্ন ধরছে। এর সঙ্গে আপনি কি পড়বেন? হাফ অ্যাডার ফুল অ্যাডারের যে টপিকটা রয়েছে, হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়বেন। এবং ওখানে আরেকটু শেষের দিকে রয়েছে রেজিস্টার ফ্লিপ ফ্লপের যে অংশটা, রেজিস্টার ফ্লিপ ফ্লপ কাউন্টার, এই বিষয়টা। ওকে। আর কেউ যদি অল্প পড়তে চান, যে আমি এই এত ঘাটাঘাটি করতে পারবো না, তো শুধুমাত্র আমাদের এই বইয়ে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো পড়বেন। আমি যে টপিকগুলো পড়তেছি প্রত্যেকটা কিন্তু আমাদের এই বইয়ে কভার করা রয়েছে। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরে যেগুলো বললাম, বিট, বাইট, নাম্বার চেঞ্জিং, এগুলো রয়েছে। তারপর গেটের যে প্রশ্নগুলো আসতে পারে এগুলো বলা রয়েছে। তারপরে আপনার কী বলে কাউন্টারের কথা বলা রয়েছে, রেজিস্টারের কথা বলা রয়েছে, এগুলো পড়লেও হবে। আর কেউ যদি বেশি জানতে চান তো ইন্টারমিডিয়েটের বইটা সহযোগিতা নেবেন, ওখান থেকে বললেও হবে। ওকে। দেন HTML, এটা আপনাদের এখানে অ্যাড করা নাই আপনাদের এই বইটার মধ্যে। HTML অংশটা আমি আরেকটু আপডেট করে অ্যাড করে দেবো এখন, ঠিক আছে? এটা খুব বেশি কিছু আসার সম্ভাবনা নাই, যদিও দিতে পারে। যেমন বলতে পারে আপনাকে যে ওয়েবসাইট কত প্রকার, ওয়েবসাইটের কাঠামো, তারপরে বললো যে মনে করেন স্ট্যাটিক একটা ওয়েবসাইটের উদাহরণ বলেন, ডাইনামিক একটা ওয়েবসাইটের উদাহরণ বলেন, ঠিক আছে? তারপর আপনাকে বললো যে এনটিএসসি যে ওয়েবসাইটটা রয়েছে এটা আসলে কোন ধরনের ওয়েবসাইট, স্ট্যাটিক না ডাইনামিক। এখন এনটিএসসির ওয়েবসাইটটা যদি আপনার স্ট্যাটিক হয় সে কেন স্ট্যাটিক, বা ডাইনামিক যদি হয় কেন ডাইনামিক, এরকম ব্যাপার। তারপরে বলতে পারে মনে করেন ধরেন আপনি আপনার ছবিটাকে এই এনটিএসসির ওয়েব পেজে শো করতে চাচ্ছেন, এর জন্য একটা HTML কোড লিখে দেখান তো কী করতে পারেন। তবে HTML পূর্ণরূপ কী, HTML আসলে কী আবিষ্কার করছে, WW, এটা আসলে কী, এটার ফুল মিনিংটা কী, HTTP আর HTTPS এর মধ্যে আপনারা
পার্থক্য করেন দেখি, বুঝছেন? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এইচটিডিপি এবং এইচটিডিপিএস এর মধ্যে পার্থক্য। এসএসএল সার্টিফিকেট কি বলেন দেখি? এসএসএল সার্টিফিকেটের কাজ কি? এসএসএল সার্টিফিকেট আপনি আমাদের যে এনটিআরসি ওয়েবসাইটে রয়েছে এখানে কি এসএসএল সার্টিফিকেট রয়েছে? যদি না থাকে কিভাবে আমি এসএসএল সার্টিফিকেট যুক্ত করতে পারি? আর যদি এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে কী কী সমস্যা হতে পারে? এরকম বেসিক প্রশ্নগুলো যেগুলোকে ছোটো ছোটো উত্তর দেওয়া যায়, এগুলো কিন্তু একবারে বেসিক লেভেলের প্রশ্ন, তো এগুলো আমাদের সবারই জানা উচিত। দেন প্রোগ্রামিং, যেটা আপনাদের অনেকেরই ভয়ের জায়গা, তো প্রোগ্রামিং থেকে কী কী পড়তে হবে এটা আমি আপনাদের একটা নোট বের করছি, এটা আমি একটু পরে ক্লাসে আপনাদের বুঝাচ্ছি। এই নোটটা আবার কেউ চাইেন না, ঠিক আছে? এটা আমাদের 452 যে বর্তমান রানিং ব্যাচ রয়েছে এটারই নোট। তো এখানে বর্তমান অর্থাৎ 452 করে একটা টপিক রয়েছে, স্ট্রাকচার অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, তো সেখানেই এটা মূলত ওখানকারই নোট, প্রোগ্রামিং কাকে বলে, তবে এইটা তো দরকার নেই আপনাদের। দেন হচ্ছে এই যে ডেটা টাইপগুলো জানতে হবে, যে ডেটা টাইপগুলো রয়েছে প্রাইমারি, তারপরে হচ্ছে ড্রাইভ, ইউজার ডিফাইন, তারপরে মূলত এই প্রাইমারি যেটাকে মৌলিক ডেটা টাইপ বলা হয় এখান থেকে প্রশ্ন বলে যে ক্যারেক্টার কত টাইপ, কত বিটের, ইন্টিজার কত বিটের, ফ্লোট কত বিটের, ফ্লোট আপনি কেন লিখবেন, তারপরে ডাবল আপনি কেন লিখবেন, এই বিষয়গুলো। এই যে এটা একটা চার্ট দেওয়া রয়েছে অবশ্য। তারপরে হচ্ছে এত বড় প্রশ্ন আমার দরকার নাই। দেন একইভাবে এই যে ভেরিয়েবলটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি সি ভাষায় একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন দেখি, একটা ভেরিয়েবল লিখেন সি এর ভাষায়, তো ভেরিয়েবল লিখতে গেলে কী কী নিয়ম রয়েছে এগুলো। দেন হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেন, কীভাবে ডিক্লেয়ার করতে হয়, এগুলো কিন্তু একবার বেসিক প্রশ্ন। এখান থেকে তো এটা বড় করে লেখা আছে, আপনার তো এত বড় পড়তে হবে না, জাস্ট বেসিকটা লিখতে হবে। তারপর অপারেটরটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইউনারিটা, যে হচ্ছে আপনার একটা ইনক্রিমেন্ট আর একটা ডিক্রিমেন্ট, যে কখন ইনক্রিমেন্ট হচ্ছে কখনো ডিক্রিমেন্ট হচ্ছে, যে a প্লাস আর হচ্ছে আপনার প্লাস, এই দুটোর মধ্যে ডিফারেন্স বলেন দেখি আসলে কী হবে। আবার ধরেন মনে করেন আমি এর মান লিখলাম 1, তাহলে b = a++ হইলে মানটা আসলে কত হবে বলেন দেখি, a আর b এর। এই টাইপের ব্যাপারগুলো এই ইউনারি থেকে আসে, বাকিগুলো আসার চান্স নাই। দেন হচ্ছে একইভাবে এই যে ফরম্যাট স্পেসিফায়ার তো আপনি মাস্ট জানতেই হবে, কারণ ফরম্যাট স্পেসিফায়ার ছাড়া আপনি প্রিন্টএফ স্ক্যানএফে ডিক্লেয়ারই করতে পারবেন না। দেন হচ্ছে ফাংশনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইব্রেরি ফাংশনটা কমন প্রশ্ন হয় এবার, যে লাইব্রেরি ফাংশন কাকে বলে, কেন এদেরকে লাইব্রেরি ফাংশন বলা হয়, লাইব্রেরি ফাংশনগুলো কোথায় সংরক্ষিত থাকে, যে লাইব্রেরি ফাংশন ইউজার ডিফাইন আসার চান্স নাই, লাইব্রেরি ফাংশন দেবে। লাইব্রেরি ফাংশন কীভাবে আপনি কোথায় সংরক্ষিত থাকে, কীভাবে লিখবেন, দু একটা লাইব্রেরি ফাংশনের নাম বলেন দেখি, দু একটা লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করেন দেখি। দেন হচ্ছে যে লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলগুলো, কোনটা লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল, এত যেমন প্রিন্টএফ স্ক্যানএফ একবার কমন লাইব্রেরি ফাংশন, তো দিয়ে বললো যে প্রিন্টএফ স্ক্যানএফটা কোন হেডার ফাইলের মধ্যে থাকে। বা আরেকটা প্রশ্ন এখান থেকে হয় যে studio.h এটাকে কেন অত্যাবশ্যকীয় হেডার ফাইল বলা হয়, আপনাকে প্রোগ্রাম লিখতে গেলে শুরুতে কেন আপনি include.h studio.h লিখবেন, ওয়াই। তারপর রিকার্সিভ আপনাদের দরকার নেই। দেন এই এই অনুবাদক থেকে প্রশ্ন আসে, যে অনুবাদকদের মধ্যে সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে ভালো হচ্ছে আপনার অ্যাসেম্বলার না কম্পাইলার, অ্যাসেম্বলার তো দ্বিতীয় প্রজন্মের, ঠিক আছে। সবচেয়ে বেটার হচ্ছে কম্পাইলার কেন বেটার, কারণ কম্পাইলার দিয়ে পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে রান করা যায়, এই কারণে। আমি ব্যাখ্যা একটু পর আসতেছি, আমি প্রথম টপিকগুলো বলে নিই, এটা আপনাদের একটু পরে আমি নিব ক্লাস, সমস্যা নেই। তো কম্পাইলার হচ্ছে সবচেয়ে বেটার। এরপর আর দরকার আছে না, প্রোগ্রামের ধাপ দরকার নেই, আরেকটা জিনিস দরকার আছে ডিবাগিং দরকার আছে আপনাদের। ডিবাগিং কি বা প্রোগ্রামের ভুল কত ধরেন, এটা একটা কমন প্রশ্ন, যে ডিবাগিং কি, প্রোগ্রামের ভুল কি, প্রোগ্রাম বাগ আর ডিবাগিং এর মধ্যে পার্থক্য বলেন, একটা কমন প্রশ্ন, যে বাগ কি আর হচ্ছে ডিবাগিং কি। এই হচ্ছে আপনার এই প্রথম 4টা টপিক। তারপর নেটওয়ার্কিংয়ে আপনি মাস্ট যে জিনিসগুলো আপনাকে দেখতে হবে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। দেন হচ্ছে আপনার যে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথের একটা প্রযুক্তিগত নাম আছে, যেমন IEEE আপনার 802.11, এটা হচ্ছে ওয়াইফাইয়ের প্রযুক্তিগত নাম। তারপর 802.16 যদি হয় তাহলে এটা ওয়াইম্যাক্সের প্রযুক্তিগত নাম, এই প্রযুক্তিগত নামগুলো দেখবেন। এর সঙ্গে আপনি FDMA, TDMA এগুলো দেখবেন। এর সঙ্গে হচ্ছে আপনার নেটওয়ার্কিংয়ে যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করবেন। অর্থাৎ যদি আপনি নিজে তো পড়ার দরকার নেই, আপনার যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে এগুলো পড়লে এনাফ তো না, এনাফের চেয়েও বেশি দেওয়া আছে, বুঝতে পারছেন, যে এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে এগুলো মোর দেন এনাফ। তো এই বিষয়গুলো পড়বেন, যে কারো যদি মনে করেন ভুলে যান উত্তর, তখন কী করবেন, ওটা বিস্তারিত সহ পড়বেন, তাহলে আর ভুলবেন না। এখানে তো শুধু শর্টকাট উত্তর দেওয়া আছে, তারা একটু বিস্তারিত সহ পড়তে চান তারা ওই বিষয়গুলো পড়বেন, যেগুলোর কথা আমি বললাম, তো এগুলো মাস্ট দেখবেন। এবার হচ্ছে এই কটা সবার জন্যই, যাদের আসলে এর বাইরেও পড়তে চান, ভালো আরও বেশি ভালো, যতগুলো প্রশ্ন ধরবে আমাকে যেন আটকাতে না পারে, তখন আপনি নিচের অংশে আনবেন, বুঝতে পারছেন। যাদের একটু সমস্যা যে আসলে আমি বেশি পড়তে পারি না, ভুলে যাই, তো আপনি আগে এই কটা শেষ করবেন, এটা শেষ করার পর আপনি এখানে নামবেন, এটা কিন্তু মাস্ট, এই কটা শেষ করবেন। তো দেন হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে আপনার রোম। এই রোমটা খুব ভালোভাবে দেখবেন, স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি, এটা একটা কমন একটা প্রশ্ন। তারপরে হচ্ছে আপনার ভার্চুয়াল মেমোরি কি, রেজিস্টার কি, সবচেয়ে দ্রুততম মেমোরি কোনটি, ঠিক আছে। অস্থায়ী মেমোরি কিন্তু একটা ক্রোম রয়েছে, এই ক্রোমটা একটু ভালো করে দেখে যান,
যে রেজিস্টার সবচেয়ে উপরে থাকে, তারপর ক্যাশ লেভেল 1 থাকে, তারপর ক্যাশ লেভেল 2 থাকে, তারপর হচ্ছে র্যাম থাকে, তারপর হচ্ছে ভার্চুয়াল লেভেল থাকে। এটা কিন্তু একটা ক্রোম আছে, ক্রোমটা আপনি ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ে পাবেন। এই যে আমি লিখে দিই তো ওখানে, এই প্রথমে যেটা আছে এটা হচ্ছে রেজিস্টার, তারপর হচ্ছে ক্যাশ লেভেল 1, সরি এটা ক্যাশ লেভেল 2, তারপর 1, তারপর ক্যাশ লেভেল 1, এরপর হচ্ছে আমার র্যাম, এরপর হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি, আচ্ছা এই ক্রোম। এবং এটার একটা রয়েছে সবচেয়ে উপরে যেটা থাকবে, এই যে উপরের দিকে যেটা রয়েছে এর স্পিড সবচেয়ে বেশি, মানে গতি এটার বেশি থাকে। আর নিচ থেকে যখন নামবে এটার দিকে থাকবে হচ্ছে সর্বনিম্ন ধারণ ক্ষমতা, অর্থাৎ যার গতি বেশি তার ধারণ ক্ষমতা কম, আর হচ্ছে যার গতি কম তার ধারণ ক্ষমতা বেশি। তার মানে সবচেয়ে দ্রুততম মেমোরির মধ্যে আমরা বলতে পারি ওএসসিএমের মধ্যে রেজিস্টার, আর হচ্ছে এর ধারণ ক্ষমতা অর্থাৎ মেমোরি স্পেস হচ্ছে কম, আর হচ্ছে সবচেয়ে স্লো মেমোরি যদি বলি ভার্চুয়াল মেমোরি, এর আবার কী হবে ধারণ ক্ষমতা বেশি। এই যে ব্যাপার স্যাপারগুলো, তো এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখেন। আর ফান্ডামেন্টালের আপনার যেগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে এগুলো পড়লেই হবে। এবার ডেটাবেস আপনাদের অনেকের কনফিউশন যে ডেটাবেস এত পড়বো কীভাবে। ডেটাবেসের মধ্যে কয়েকটা জিনিস মাস্ট দেখবেন, তার মধ্যে একেবারে অবশ্যই নর্মালাইজেশন দেখতেই হবে আপনাকে। নর্মালাইজেশন এবং নর্মালাইজেশন 1F 2NF, ঠিক আছে 3NF পর্যন্ত দেখলেই হবে। নর্মালাইজেশন কি, 1F 2NF এর মধ্যে পার্থক্য, 3NF এর মধ্যে পার্থক্য, এই যে ব্যাপার স্যাপারগুলো। ওকে, এর বাইরে আরেকটা দেখতে হবে হচ্ছে আপনার কিগুলা, প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি, সুপার কি, এই কিগুলো কি, এখান থেকে প্রশ্ন, এই দুটো টপিকের উপর সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো আমি নর্মালাইজেশন শিটটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের কলেজের শিট। তো এই শিটগুলো কেউ কাইন্ডলি আমাকে বলে না যে ভাই এই শিট আমাকে দেন, এগুলো দেওয়া সম্ভব না, এগুলো আমাদের পেইড বেসের শিট। তো এই যে কির মধ্যে কি কাকে বলে, কি বলতে কি বোঝায়, যেমন প্রাইমারি কি, তারপর হচ্ছে সুপার কি, ক্যান্ডিডেট কি, ফরেন কি, এই যে টাইপেরগুলো এগুলো আপনি যে কোনো জায়গায় পাবেন। আমি আপনাকে টপিকটা বলে দিতেছি। দেন হচ্ছে নর্মালাইজেশনে যদি যান, নর্মালাইজেশন, এই যে নর্মালাইজেশন আসছে, যে ডেটাবেস নর্মালাইজেশন সম্পর্কে বর্ণনা করুন। বর্ণনা তোমার দরকার নেই, আপনি জাস্ট নর্মালাইজেশন সংজ্ঞাটা, যেমন নর্মালাইজেশন সংজ্ঞাটা যদি ছোটো করে বলি তাহলে যাচ্ছে নর্মালাইজেশন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা ডেটাবেসের কাঠামো উন্নত করতে পারি এবং ডেটার পুনরাবৃত্তি কমানো যায়। অর্থাৎ একটা টেবিলের মধ্যে ডেটা যদি বারবার রিপিট হয়, এই নর্মালাইজেশনের মাধ্যমে আমরা রিপিটটা কমাইতে পারি এবং অখণ্ডতাও রক্ষা করা যায়। দেন হচ্ছে আপনাদের এই শিটের মধ্যে একটা প্রশ্ন দেওয়া আছে 1F 2NF 3NF এর মধ্যে পার্থক্য, ওই পার্থক্যটা দেখবেন, ওই পার্থক্যটা দেখলেই এনাফ। ওকে, এখানে এতগুলো দরকার নেই, আমার 1F 2NF 3NF পর্যন্তই দেখলে হবে, সর্বোচ্চ দেখলে BCNF পর্যন্ত দেখতে পারেন। ওকে, এই দুটো জিনিস ডেটাবেস থেকে দেখলেই হবে, এর বেশি দরকার পড়ে না। এরপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু আমি বলতেছি অ্যাডভান্স টপিকগুলো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কী দেখবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আপনি মোস্ট প্রবাবলি এই মডেলগুলো দেখে যাবেন, ওয়াটারফল মডেল, এলগিল মডেল, স্পাইরাল মডেল, প্রোটোটাইপ মডেল, র্যাড মডেল, ভি শেপ মডেল। মডেল কী দেখবেন, বেসিক কনসেপ্টগুলো। ওয়াটারফল মডেলে আপনার কতগুলো পর্যায়ে থাকে, কীভাবে কাজ করে, ঠিক আছে, মানে রিকোয়ারমেন্টের পর কোন অংশ আসলো, তারপর সিস্টেম ডিজাইনের পর কোনটা আসলো, ইন্টিগ্রেশনের পর কোন অংশ আসলো, এটাই আর কি। একটা ওয়াটারফল মডেল ডিজাইন করেন দিকে ওয়াটারফল মডেল হচ্ছে আপনার কোনটা বেটার হবে, এই যে এই টাইপগুলোকে বেসিক ছোটো যে প্রশ্নগুলো রয়েছে এটাই। সফটওয়্যার ডিজাইন থেকে যদি আপনি এইটুকু পড়েন তাও হবে। ওকে, দেন হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম আপনি কী করবেন, অপারেটিং সিস্টেম আমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেই বইগুলো পড়লেই হবে। অপারেটিং সিস্টেমে সবচেয়ে বর্ণভিত্তিক চিত্রভিত্তিক দেখে যাবেন, তারপর উইন্ডোজের একটু ডিটেলস দেখে যাবেন, বা আরও একটু বেসিক কথাবার্তা মনে রাখেন। আপনাকে বললো যে আপনার ফোন দিয়ে চালান, ফোনের অপারেটিং সিস্টেম আসলে কি, এটা যদি বলতে না পারেন তাতে খুব লজ্জাজনক ব্যাপার যে আমার ফোনের অপারেটিং সিস্টেম। তো বললো যে আপনার ফোনের অপারেটিং সিস্টেম এটা হয়, আমি তো আইফোন ইউজ করি, তাহলে আমার ফোনের অপারেটিং সিস্টেম কি, এটা কিন্তু পাল্টা প্রশ্ন। আপনি বললেন যে আপনার ফোন কী ফোন ইউজ করেন, আপনি বললো যে ধরেন আপনি বললেন যে রেডমির এত মডেল, তো আপনার ফোনটা কোন অপারেটিং সিস্টেমে, এটা যে আপনি বলতে না পারেন অ্যান্ড্রয়েড। দেন বললো যে আমি তো ব্যবহার করি আপনার আইফোন 13 প্রো, তাহলে আমারটাও কি অ্যান্ড্রয়েড, তখন কিন্তু বলতে হবে আইফোন কিন্তু 13 অ্যান্ড্রয়েড না, iOS ভার্সন ওটা। ওকে, তারপর বলেন দিলে এটা যদি হয় তাহলে আপনার কম্পিউটার যে পিসি যে আমি চালাচ্ছি, আপনার কম্পিউটারটা আসলে কোন অপারেটিং সিস্টেম রয়েছে, আমার কম্পিউটারটা কি উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, কিন্তু মোস্ট প্রবাবলি এগুলো উইন্ডোজই হয়। দেন ডেটা স্ট্রাকচারে যদি আপনার ট্রিগুলো দেখে যাবেন, আর এর বাইরে আপনি যে শিটে যে কয়েকটা একটা রয়েছে সেই কয়েকটা দেখতে হবে। ডেটা স্ট্রাকচার থেকে খুব বেশি একটা প্রশ্ন হয় না, কিন্তু কলেজ লেভেলে হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ভাই কিন্তু ওইটা দেখা হয় না, আপনি স্কুল লেভেল না কলেজ লেভেল সবারই কম বেশি সেম টাইপেরই প্রশ্ন আসে। তো এটা আপনি বিগত যে এখানে প্রায় 50-60টা এই বইটার মধ্যে কিন্তু প্রায় 50-60টা ডেমো ভেবে দেওয়া আছে, ওই ভাইভাগুলো আপনি অ্যানালাইজ করলে বুঝতে পারবেন যে স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে বলেন সিলেবাসের কোনো ইয়া নেই। কারণ যে আইসিটি এক্সপার্টটা আছে ওনার অত সময় নেই যে স্কুলের কোনটা কলেজের কোনটা, উনি ওভারঅল একটা আইসিটি থেকে বেসিক প্রশ্নগুলো করে। তো বেসিক প্রশ্নগুলো করতে গেলে তো এই বিষয়গুলো সব চলে আসে, এই জন্য এগুলোই পড়তে হয়। ওকে, তো এবার এসে আপনাদের প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্ন শুনে তারপর আমি বোঝানোর টপিকে যাচ্ছি। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন।
আপনাদের কারো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ স্যার, ভাই এতক্ষণ হ্যালো, বলেন। মানে এখন এখন যে টপিকস গুলোর কথা বললেন এগুলো তো সব শীটেই আছে জি নাকি? জি, সেটাই আছে সবগুলো। হ্যাঁ, এর বাইরে তো অন্য কোনো বই পড়ার ওইভাবে দরকার হচ্ছে না। আমি এইটাই থেকে আবার শর্ট করে দিয়ে দিছি। অনেকে কালকে বললে আমার ডেটাবেস কঠিন হয়ে যাচ্ছে, তো তাদের জন্য এই কালো অংশটা, তারা শুধু ব্লক কোটা করে যাবে। আর যারা আরো ভালো করতে চায়, যে আমার 10টা ধরবে, আমাকে যেন কোনোভাবে হ্যাঁ। আটকানো না যায়, কারণ সব লেভেলের স্টুডেন্টই তো আছে আমাদের ব্যাচে, তো তারা এই সবগুলোই পড়বে, এই কালারটা পড়বে, এই কালার অংশও পড়বে, এই আর কি বিষয়। স্যার আসসালামু আলাইকুম। স্কুল কলেজের ভাইবা কি একসাথে হবে? রোল কি একই সাথে পড়ছে? কিসের? আরেকবার ইমরান ভাই কি প্রশ্ন করলেন? আপনার কথাটা বুঝতে পারিনি কি? ভাই আমি বলছিলাম যে স্কুল কলেজের ভাইবা কি মানে একই সিরিয়ালে পড়ছে? এদের রোল কি একই সাথে নাকি আলাদা আলাদা? না, আলাদা। কলেজের আলাদা অনেক হবে। কলেজের আপনার ফেব্রুয়ারি শেষ মার্চে হইতে পারে। এখন 313 শুধু, 313 আংশিক শুধু। ও, তাহলে সেই ক্ষেত্রে যে এখানে যে স্যারেরা কোশ্চেন ধরবে সেই ক্ষেত্রে তারা তো এই বিষয়টা তো অবগত থাকা তো মনে হয় স্বাভাবিক। সিলেবাস ফলো যে করে। এটা হচ্ছে আপনার একটা বেসিক ভাইবা মানে কি? ভাইবার তো কোনো সিলেবাস হয় না। ভাইবা আপনি আইসিটি সম্পর্কে কতটুকু জানেন এটাই। আর আইসিটি টপিক আছে, যে কোনো ব্যক্তি বলতে পারে। যেমন অনেক সময় জেনারেল প্রশ্ন চলে আসে, তো জেনারেল প্রশ্ন তো আমাদের আইসিটি টপিকের কোথাও নেই। এই। সেটাই। তারপরে আর কেউ পুরো প্রশ্ন স্যার, বলেন। স্যার বলুন। স্যার আপনি যে এসএসএল সার্টিফিকেট বা এমন কিছু বলছেন, আমি ক্লিয়ারলি শুনতে পাইনি, এটা একটু যদি বোঝায় বলতেন। এইটা হচ্ছে যে এইচটিডিপি আর এইচটিডিপিএস এর মধ্যে পার্থক্য। এটা কমন একটা প্রশ্ন, এটা আপনার 4 নম্বর। আমি এখনো বুঝিনি আসলে, কথা কেটে কেটে আসছে তো একটু। কথা তো ক্লিয়ার শোনা যাওয়ার কথা, কারণ আমার কোনো ইয়ারফোন আছে, কথা কাটলে আমি বুঝতাম যে কথা কাটে যাচ্ছে। যাই হোক, আমি বলতেছি এইচটিডিপি আর এইচটিডিপিএস আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য। ও এবার বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, জি, বুঝতে পেরেছি। প্রোটোকল সিকিউর, জি এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স। স্যার স্যার বলুন। স্যার মানে অ্যানসার করার সময় মানে খুব শর্ট ভাবে বলা উচিত হবে নাকি একটু বিস্তারিত বলা ভালো হবে? সঠিক বলবেন। এখন আপনাকে বললো সে ধরেন যে নাম্বার সিস্টেম কাকে বলে, এটা তো বিস্তারিত বলার কিছু না। আপনি এখন বলছেন নাম্বার সিস্টেম কাকে বলে, আপনি ওখানে সাথে জুড়াই দিলেন নাম্বার সিস্টেম এত প্রকার, এর ফিরে এত এত, এত তো দরকার নেই। আমাকে যতটুকু টু দ্য পয়েন্ট উত্তর দেবেন। হ্যাঁ, টু দা পয়েন্ট না। হ্যাঁ হ্যাঁ, ধরেন যে এটাই বিষয়টা, যে ধরেন যে বললো যে নাম্বার সিস্টেম কত প্রকার, এখন টু দা পয়েন্ট যে 2 প্রকার, পজিশনাল নন পজিশনাল, শেষ না? আর পজিশনাল নন পজিশনাল সম্পর্কে আমার আর বলার কোনো না দরকার না, নেই। তো বল দরকার নেই, আপনাকে তো এটা বলেনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। মানে যা বলছে তাই এক কথায় অ্যান্সার করাটা মনে হয় বেশি ভালো হবে, হ্যাঁ, এক তাই কথা না? ভাইবার, ওটাই ভাইবার বিষয় হচ্ছে এক কথা টু দ্য পয়েন্ট, এক কথা টু দ্য পয়েন্ট, যেটা বলছে সত্যটুকু। ও আচ্ছা আচ্ছা, ওটা বললাম। যেমন ওই যে নরমালাইজেশনের সংজ্ঞাটা বললেন যে এতটুকু বললে হয়ে যাবে, যে নরমালাইজেশন একটা প্রক্রিয়া জি জি। যেটা হচ্ছে ডাটার পুনরাবৃত্তি কমায় বা যখন আমরা খাতায় অখণ্ডতা লিখতে যাবো, কমায়। তখন আমি এখানে যেটা দেখালাম, তখন এই এত বড়টা খাতায় লিখবো, কিন্তু বলার সময় তো আর এত বড় আমি বলবো না। বলার সময় হ্যাঁ, যেটা হ্যাঁ, বললাম অতটুকুই বলবো। সেটাই আর কি। স্যার একটু নরমালাইজেশনটা ওই যে 1F 2F 3F এটা একটু ভালোভাবে বুঝাই দিন তো, আমি বুঝতেইছি না বিষয়টা। আচ্ছা, এটা তো এমনি নরমালাইজেশন কথাই তো বিষয়টা বোঝানোর বুঝতেছি, point, কিন্তু 1F full 2F class আপনাকে 3F করতে এটা হবে। বুঝতেছি না। আপনি স্কুলের স্টুডেন্ট হয়ে যদি হয়ে থাকেন, তাহলে নরমালাইজেশন বাদ দিয়ে যান, আর কলেজের হলে করিয়েন। হ্যাঁ, আপনি কলেজের না স্টুডেন্ট, স্কুলের, স্কুলের তাহলে নরমালাইজেশন বাদ দেন, কারণ আপনাদের সিলেবাস এটা ছিল না। কলেজে যারা ছিল তাদের তো পুরো লাগছে। নরমালাইজেশন বুঝতে গেলে তো ফুল ক্লাস করতে হবে, আমি তো শর্টকাটে আপনাকে এটা বোঝানোর কোনো উপায় নেই। ভিডিও দেখতে হবে ইউটিউবে তাহলে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা আর কোনো প্রশ্ন না থাকে আমি শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনার ক্লাস আগান তাহলে। আচ্ছা দেখেন, প্রথমত সংখ্যা পদ্ধতির যে রূপান্তর রয়েছে, আমরা রূপান্তরের মধ্যে কোনগুলো দেখবো, একবার আপনাদের বেসিকগুলো বললাম, আমি আপনাকে রিপিট করি, কিন্তু ডিটেলস পড়ানোর আমাদের সুযোগ নেই। যে বেসিক বলতে বোঝাচ্ছি যেমন বিট, বিট বলতে কি বোঝায়, অনেকে আমরা বিট বলতে জানি না। বিট হচ্ছে 0 এবং 1, এই দুটো ডিজিটকে বিট বলা হয়। আপনাকে বললো 0-1কে কম্পিউটার ভাষায় কি বলা হয় বা সংখ্যা পদ্ধতির ভাষায় কি বলা হয়, 0-1কে বলা হয় বিট। ওকে, তো এই বিট থেকে আবার রিলেটেড প্রশ্ন চলে আসলো কি, যে এরকম 8টা বিট যদি আমি পাশাপাশি লিখি, তখন আমি এটাকে কি উৎসাহিত করবো, তখন এটাকে উৎসাহিত করবো 1 বাইট। তো এখন বললো যে 8টা বিটের জায়গায় যদি আমি 4টা লিখি, তখন এটাকে আমি কি উচ্চারণ করব, তো 4টা যখন লিখবো তখন এটাকে উচ্চারণ করবো 1 নিবল। ওকে, তাহলে কি বললাম, 1 নিবল।
এবার এইখান থেকে দেখেন আবার রিলেটেড প্রশ্নে যদি আমি চলে আসি, যে ধরেন 1 বাইট রেজিস্টার, এই বিট বাইট থেকে দেখেন কোথায় চলে গেলাম, 1 বাইট রেজিস্টার এর রেঞ্জ কত। তো 1 বাইট রেজিস্টার বলতে কি বোঝাই দিছে, আপনার 8টা বিট থাকবে। 8টা বিট কি আসতেছে, একটা ওয়েট আমার এতে সিগন্যাল দিয়ে দিছে, ওয়েট একটু। আচ্ছা 8টা বিট বলতে কি, 1 বাইট বলতে কি বোঝাই দিচ্ছে, 8টা বিট। তো দেখেন আমি 8টা বিট লিখতেছি, 1 2 তারপর 3 4 5 6 7 8, এখানে 8টা বিট রয়েছে। ওকে, তো এই 8টা বিটের মধ্যে এর রেজিস্টার আমার বলছে যে 8 বিটের একটা রেজিস্টার বা 1 বাইটের একটা রেজিস্টার, এর রেঞ্জ কত, কীভাবে রেঞ্জ বের করবেন। তো এই রেজিস্টারে আপনাকে বেসিক বুঝতে হবে যে এর সর্বোচ্চ বামে যেটা থাকে এটাকে বলা হয় সাইন বিট। সাইন বিট বলতে কি বোঝায়, এই সাইন বিট মূলত নির্ণয় করবে আমি যে সংখ্যাটা লিখছি এটা আসলে পজিটিভ না নেগেটিভ। আবার সাইন বিট থেকে রিলেটেড প্রশ্ন কি, সাইন বিট হচ্ছে আপনার 2 প্রকার। সাইন বিট 2 প্রকার কীভাবে, সংখ্যাটা যদি পজিটিভ হয় তাহলে সাইন বিট হচ্ছে 0, আর সংখ্যাটা যদি নেগেটিভ হয় সাইন বিট হচ্ছে আপনার 1। ওকে, তো এখন দেখেন আর আমি সংখ্যা লিখতে পারবো কয়টা ঘরে, এই 7টা ঘরে। এই 7 বিটের মধ্যে আমি অঙ্ক লিখতে পারবো, এগুলোকে বলা হয় নাম্বার বিট। আর সর্ববামে যেটা রয়েছে এটা হচ্ছে আমার সাইন বিট। এই 7টা বিটের মধ্যে যদি আমি নাম্বার লিখি তাহলে কতগুলো নাম্বার লিখতে পারি দেখেন, আমি সবগুলোতে 1 দিলাম, 1 1 1 1 1 1, অর্থাৎ এই যে আমি 7টা 1 লিখতে পারবো। মানে 7টা 1কে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে মানটা কত আসছে খেয়াল করেন, 1 2, এটা তো সবাই জানেন এই ফরম্যাটটা, 4 8, তারপর আসছে আমার কত 16, তারপর আসছে 32, তারপর আসছে 64, দেন হচ্ছে আমার 128, কিন্তু 128 আমার 8 নম্বর বিট হয়ে যাচ্ছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা যদি এখন আমি যোগ করতে যাই তাহলে মান কত আসছে দেখেন তো, 127 আসতেছে। এখন এর সামনে যদি আমি এখন 0 দিয়ে দিই তখন সংখ্যাটা আমি কী করবো, প্লাস 127। তার মানে 1 বাইট রেজিস্টারের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 127, তাহলে সর্বনিম্ন কত হতে পারে, -127। তার মানে আমরা বলতে পারি 1 বাইট রেজিস্টারের রেঞ্জ হচ্ছে 127 থেকে প্লাস 127 পর্যন্ত। ওকে, এই হচ্ছে আপনার বিট বাইট রেজিস্টার। বিট বাইটটি কিন্তু রিলেটেড প্রশ্ন। একইভাবে দেখুন খেয়াল করেন, আপনাকে এখন এইটা দেখবেন কমন তো ভাইভাবে প্রশ্ন, যে আমাকে বললো যে 17 বাইনারি মান কত, এইটা এখনও অনেকে জানে না। এমন স্টুডেন্ট আমাকে আছে মেসেজ দিয়েছিল যে জানি না। যাই হোক, না জানাটা সমস্যা নাই, আপনি পাস করে গেছেন এটাই আলহামদুলিল্লাহ। যেহেতু এখন ভাইভা স্টেজে চলে আসছেন অবশ্যই এটা পারা উচিত। তো খেয়াল করেন এটা কীভাবে করবেন, এটা আমি আপনার কনসেপ্টটা বুঝে দিই, তাহলে জীবনে ভুল হবে না। তো আপনি যে সংখ্যাটা পড়েন, যা আমরা যেটা পড়ি 1 2 3 4 5 6 7 8, এটাকে বলে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এর ভিত্তি কত, এর ভিত্তি হচ্ছে 10। তো 10 ভিত্তিক, এই জন্য এই সংখ্যাটা কীভাবে যায় দেখেন, একক, তারপর হচ্ছে দশক, তারপর হচ্ছে আপনার শতক, তারপর হচ্ছে আমার হাজার, তারপরে হচ্ছে অযুত, লক্ষ, এইভাবে যেতে চাই। অর্থাৎ প্রত্যেকটা স্থানের সাথে 10 10 10 10 করে গুণ হয়ে আসে, একক দশক শতক হাজার এইভাবে। এখন আমাকে যখন বাইনারিতে যাইতে বলবে, বাইনারির ভিত্তি কত, বাইনারির ভিত্তি হচ্ছে 2। তাহলে এবার দেখেন সংখ্যাটা 1 থেকে শুরু হইলো, এখানে যখন ভিত্তি 10 ছিল কত করে গুণেছে 10 করে, তাহলে এবার 2 এর জন্য কত করে গুণ হবে 2 করে, তাহলে 1 2, তারপর কত হচ্ছে 4, তারপর কত হচ্ছে 8, তারপর কত হচ্ছে 16, তারপর কত হচ্ছে 32, এইভাবে চলতে থাকবে যতদূর পর্যন্ত সে যাইতে পারে। এখন আমাকে সংখ্যাটা বলছে এখানে কত দেখেন, 17 বের করতে বলছে। তা 17 আমি বের করবো কীভাবে, একবারে সহজ, যে এইখানে যে আমি সংখ্যাগুলো লিখছি এর কত কত যোগ করলে আসলে 17 হয়, এইখানে যা লিখছি এর বাইরে চিন্তা করা যাবে না। তাহলে এখানে 16 আর 1 যোগ করলে 17 হয়। তো 16 আর 1 হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভ মান, অ্যাক্টিভ যেটা সেটা নিচে অন বসে দেন, তাহলে এই 16 অ্যাক্টিভ 1 অ্যাক্টিভ, 17 হইলো। 8 4 2 কিন্তু আমরা নেই নি, তার মানে এটা 0 এটা 0 এটা 0, এটা হচ্ছে বাইনারি মান। তো আপনি বলতে পারেন 32 কেন নিলাম না, কারণ আমরা তো শুরু করছি এই 16 থেকে, এদিক তো আমরা যাইই নি, আমার কাউন্টিং শুরু হয়েছে কই থেকে, 16 থেকে। ওকে, যদি আমাকে বলতো সংখ্যাটা 36 তখন আমি এই পাশ থেকে নিতাম 32, 16 লাগতেছে না, 8 লাগতেছে না, 4 লাগতেছে, এই যে 36, দেন হচ্ছে 2ও লাগতেছে না, 1ও লাগতেছে না, এই হচ্ছে 36 হয়ে গেল। বুঝতে পারছেন, এই হচ্ছে বেসিক প্রশ্ন, এটা অবশ্যই দেখবেন। তো একইভাবে আপনাকে এটা থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, খেয়াল করেন, যে আপনাকে একটা বাইনারি সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো যে এর ডেসিমাল মান কত, সেম উল্টাটা। যারা সহকারী শিক্ষকের পরীক্ষা দেবেন তাদের তো অবশ্যই যে স্যারের কাছে প্রথম শিট আছে ওই শিট ফলো করে যাবেন। তো আমাকে বললো যে 1 0 1 1 আবার 0, এর হচ্ছে ডেসিমাল মানটা কত হতে পারে বলেন দেখি। ডেসিমাল কীভাবে হইতে পারে, কোনো একটা সংখ্যা ইনিশিয়াল পয়েন্ট শুরু হয় কত থেকে, 1 থেকে দিলাম, এই 1 এর সাথে 2 গুণ করেন, তাহলে 2 গুণ করলে কত আসতেছে 2, এবার 2 এর সাথে আবার 2 গুণ করেন কত আসতেছে 4, আবার এই 4 এর সঙ্গে 2 গুণ করেন কত আসতেছে 8, আবার 8 এর সঙ্গে 2 গুণ করেন কত আসতেছে 16। ওকে, তার মানে আমি কি করলাম, কোনো একটা সংখ্যা বা ইনিশিয়াল পয়েন্ট শুরু হয় 1 থেকে, দেন আমরা এই 2 করে গুণ করে দিচ্ছি 2 4 8 16। ওকে, এখন তাহলে আমরা কি করব, যাদের নিচে 1 আছে সেই সংখ্যাগুলোকে কেটে দিই। 1 কই আছে দেখেন তো, এর নিচে 1 আছে, তার মানে 2 এর নিচে 1 আছে,
তারপর 4 এর নিচে 1 আছে, 16 এর নিচে 1 আছে। এই কাটা সংখ্যাগুলো যোগ করেন। কি করলাম, যাদের নিচে 1 আছে সেই সংখ্যাগুলো আমি কেটে দিলাম। এই যে 2 এর নিচে আছে, দেন হচ্ছে 4 এর নিচে আছে, 16 এর নিচে আছে। তো এই সংখ্যাগুলো যদি আমি যোগ করি তাহলে কত আসছে দেখেন তো, 16 আর 4 কত হয় 20, 20 এর 2 কত হয় 22, তার মানে এটা উত্তর হচ্ছে আমার 22 হয়ে গেল। তো এইভাবে মূলত আপনারা বের করে ফেলবেন। তো এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখেন, এটাকে কমন প্রশ্ন এবং মুখ ফসকে আপনারা বের করে ফেলেন। সেটা হচ্ছে আপনাকে বললো যে আসলে অক্টাল কত বিটের বললেন, তো আপনি বলেন কি জানেন 8 বিটের। কিন্তু অক্টাল কি আসলে 8 বিটের? অক্টাল হচ্ছে 3 বিটের। অক্টাল হচ্ছে 3 বিটের। এন্ড এটার সাথে আবার রিলেটেড প্রশ্ন কি, অক্টাল যে 3 বিটের, কেন 3 বিটের বলেন দেখি। অক্টাল 3 বিটের এই কারণে, অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত 7। এই 7কে আমি যদি বিট মানে কি বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে যাই তাহলে 3টে ডিজিট হলেই হয়। তো 1 2 দেন হচ্ছে আপনার কত 4, 4 2 6, 6 আর 1 7 হয়ে গেল। আবার হেক্সাডেসিমাল 4 বিটের কেন, কারণ হেক্সাডেসিমাল আমি কখনোই এই 3টে সংখ্যা দিয়ে বের করতে পারবো না, আমাকে আরও একটা কথা দিতে হবে 1 2 4 তারপর হচ্ছে 8। এই কারণে হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের। বুঝতে পারছেন? তো এর সঙ্গে দেখেন আর কি কি প্রশ্ন আসতে পারে, রিলেটেড প্রশ্ন। যেমন কমন একটা প্রশ্ন যে বললো এই সংখ্যাটা হেক্সাডেসিমাল আছে, সে যে আমার এই সংখ্যাটা হেক্সা আছে, এর পরের সংখ্যা কত। দেখেন এটা অনেকে ভুল করেন, এগুলো ভুল করা যাবে না। যে এফ এই সংখ্যাটা আমার হেক্সাডেসিমালে আছে, এর পরের সংখ্যা কত। পরের সংখ্যা বের করতে বলে 1 যোগ করতে হয়। তো ওই স্যারের সামনে তো 1 যোগ করতে গেলে আপনি বুঝবে যে আপনি টেকনিক জানেন না বা আপনি বিস্তারিত পড়েন নেই, তখন 1 যোগ করার সময় নেই, ভাবারও সময় নেই, দেখে উত্তর বলে দেবো। এখানে এই পাশে কটা দেখেন তো 2টে না, তার মানে 2টে শূন্য বসান এবং 1 এখানে বসাই দেন, হয়ে গেল। সর্বোচ্চ অঙ্ক যদি দেওয়া থাকে এবং পরের সংখ্যার মান বের করতে বলে তাহলে কি করব, যতটা সর্বোচ্চ অঙ্ক আছে ততটা 0 এবং সামনে 1 বসিয়ে দেবো, কাজ শেষ। একইভাবে আমাকে বললো ধরেন 7 7 7, এটা হচ্ছে 8 বেজে আছে, তাহলে এর পরের সংখ্যা বের করতে বলে কি করব, সর্বোচ্চ অঙ্ক কয়টা দেওয়া আছে দেখুন তো, 1 2 3টা, তো 3টে শূন্য বসিয়ে দেন, 1 2 3টে, আর হাতের একটা সামনে বসিয়ে দেন, শেষ। এটা হচ্ছে সর্বোচ্চ অঙ্ক। ওকে, তবে একইভাবে যে আমার এইভাবে বলতে পারে না 2f, এইভাবেও আসছে প্রত্যেক অঙ্কটা। তাহলে এবার কি করব, এফ এর জন্য কি হবে 0 এবং হাতে কত আছে 1 2 এর 1 3, তাহলে এর পরের সংখ্যা হচ্ছে 30। অর্থাৎ কি দাঁড়ালো, সর্বোচ্চ অঙ্ক দেওয়া থাকলে 0 বসবে এবং হাতে 1 থাকবে, একটা আসি সামনে বসে যাবে বা সামনের সংখ্যার সাথে যোগ হবে। এটা একটু মনে রাখেন এবং পূর্বের সংখ্যাগুলোও মনে রাখেন। পূর্বের সংখ্যা যদি দেয় তাহলে কি হবে, বিপরীত কনসেপ্ট। যেমন আমাকে বললো যে সে 1 0 0, ওকে, এটা আছে মনে করেন 8 বেজে, এর আগের সংখ্যা কত বা পূর্বের সংখ্যা কত। তো আমরা কি করবো দেখেন, শূন্য আছে কটা 1 2 3টে, তার মানে সর্বোচ্চ অঙ্ক 3টে বসাই দেবো, মানে উল্টে কেস। সর্বোচ্চ অঙ্ক দেওয়া থাকলে পরের সংখ্যা বের করতে বলে আমরা 0 0 বসাইতাম না, আর পূর্বের সংখ্যা বের করতে বলে আমরা বিপরীত কাজটা করবো, যে 3টে 0 দেওয়া আছে তার মানে আমাদের 3টে সর্বোচ্চ অঙ্ক আসবে। একইভাবে যদি এটা আপনার হেক্সাডেসিমালে থাকতো তখন আমরা কি করতাম, যে 3টে f বসিয়ে দিতাম। ওকে, তারপর আপনাকে ধরেন বললো যে এই যে 1 1 এটা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব। ওকে, তো এটা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব, অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি যা আছে আমাদের 4টে সংখ্যা পদ্ধতিতে সম্ভব। দেন আপনাকে বললো 4 সংখ্যা ভিত্তিক সর্বোচ্চ অঙ্ক কত হতে পারে, 4 সংখ্যা ভিত্তিক সর্বোচ্চ অঙ্ক হতে পারে আপনার কত 3 হতে পারে। ওকে, ভিত্তি কাকে বলে এই টাইপ। এবং আরেকটা কমন প্রশ্ন এবং অনেকে এটা ভুল করেন, এটা ভালোভাবে মাথায় গেঁথে রাখেন, শুরুতে অলরেডি একজন বলে ফেলছে। তো সংখ্যা পদ্ধতি কত প্রকার, আপনারা বলে ফেলেন 4 প্রকার। সংখ্যা পদ্ধতি আসলে 4 প্রকার না, সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল নন পজিশনাল। এটা বলার আগে একটু মানে ওই সময় 10 সেকেন্ড রেস্ট নিয়ে প্রয়োজনে, ম্যাক্সিমাম স্টুডেন্টই এই কাজ করেন যে আপনার সংখ্যা পদ্ধতি 4 প্রকার, কিন্তু সংখ্যা পদ্ধতি হচ্ছে আপনার 2 প্রকার। এটা হচ্ছে পজিশনাল আর এটা হচ্ছে নন পজিশনাল। ওকে, তারপরে এর সঙ্গে নন পজিশনাল একটু সংজ্ঞা দেখে যান, উদাহরণ দেখে যান, হায়ারোগ্লিফিক্স, তারপরে হচ্ছে আপনার রোমান, মেয়ান। ওকে, এগুলো হচ্ছে নন পজিশনাল উদাহরণ। এরপর আমরা যদি ডিজিটাল ডিভাইস দেখি, ডিজিটাল ডিভাইসে কী করবো, গেটগুলো একটু মনে রাখবো। গেটগুলো আমি একটু তাও আপনাদের রিমাইন্ড দিয়ে দিই কীভাবে মনে রাখবেন যারা ভুলে গেছেন। তো আসলে প্রথম গেটটা মনে রাখেন ওয়ার, ওয়ার আমার 1 নম্বর গেট। তো আমি মনে রাখবো যে ওয়ার হচ্ছে 1-এর মতো হবে, যে 1 যেমন এমন, এইভাবে ওয়ার গেট করে। এন্ড কি হবে, এন্ডের শেষে ডি আছে, এই জন্য এটা দেখতে হবে ডি এর মতো, এই যে এগুলো ডি। তারপরে দেখেন নট মানে কি, নাই, নাই মানে আমরা কি জানি 0, তো এটা 0 দিয়ে আমরা মনে রাখবো এটা 0। এই 3টে মনে রাখলে বাকিগুলো অটো হয়ে যাবে। এবার আপনাকে ন্যান বললো, এই ন্যান দিয়ে বললো যে ন্যান্ডের সামনে কি আছে দেখেন তো, এন আছে না, এন মানে হচ্ছে নট, অর্থাৎ এন্ডের সাথে নট বসবে। এন্ড কোনটা আমার দেখেন তো এইটা না, এর সঙ্গে নট বসে দেন। নট কীভাবে বসাবো, আমি একটু গিয়ে বললাম নট মানে কি নাই, এই নাইটা এখানে বসে দেন, এই যে নাই বসে দিলাম, হয়ে গেল ন্যান্ড। আবার নর বললো, নর মানে কি, ওয়ারের সাথে নট যুক্ত, ওয়ার কই আমার দেখেন তো এইখানে, এর সঙ্গে খালি নাই বসে দেন, কাজ শেষ। এরপর এক্সঅর, এক্সঅর মানে কি, ওয়ারের এক্সক্লুসিভ ভার্সন। তো ওয়ার আমার কেমন দেখেন তো, এইটা হচ্ছে ওয়ার গেট, এরই হচ্ছে আপডেট ভার্সন। আপডেট যেহেতু করছে তো একটু তো চেঞ্জ করতে হবে, এই যে আপডেটটা আমরা চেঞ্জ করে দিলাম একটু,
যার সামনে এরকম একটা গোলাকার দিয়ে দিলাম, আর এটা সমান সমান হয় এ এক্সক্লুসিভ বি, যেটা এক্স বার বলা হয়। এর একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখেন এ বার বি প্লাস এ বি বার। ওকে, দেন এক্স নর যদি আমার বলে কি হবে, ওই যে এক্স ওয়ার যেটা রয়েছে এর সামনে যা সেটা গোল চিহ্ন বসবে, এই গোলটা দিয়ে দিলে হয়ে যাবে এক্স নর। এটাই এইটার সঙ্গে একটা রিলেটেড প্রশ্ন আসে, এবং গতদিন যে আমাদের ক্লাস ছিল মুরাদ স্যারকেও মনে হয় এটা প্রশ্ন ধরেছিল না, আরেকজনকে, মুরাদ স্যার না ওটা তুষার ভাই যে আসছিল ওনাকে ধরেছিল যে 1 + 1 = 1 এটা কিসে সম্ভব। ওকে, তো এটা কিন্তু কমন প্রশ্ন, তো 1 + 1 = 1 কিসে সম্ভব, এটা সম্ভব হচ্ছে আপনার ওয়ারে সম্ভব। এই যে ওয়ারটা লিখলাম না, ওয়ারে সম্ভব। ওয়ারে যদি কোনো ইনপুট 1 হয় আউটপুট সবসময় 1 হয়, যে কোনো ইনপুট। ওয়ার গেটে মনে রাখেন, ওয়ার গেটে যে কোনো ইনপুট 1 হলে আউটপুট হবে 1, আর এন গেটে যে কোনো ইনপুট 0 হলে আউটপুট হবে 0। এর সঙ্গে আরেকটা কনফিউশন বিষয়, সেটা হচ্ছে এক্স ওয়ার। এটার ক্ষেত্রে মনে রাখেন, এটা সত্য সেটা কিন্তু ব্যতিক্রম। জাস্ট একটা লাইন মনে রাখবেন, সেটা হচ্ছে এর শুধুমাত্র বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হয়। কী বললাম, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, বাকি সব ক্ষেত্রে 0। আবারও বলতেছি, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, বাকি সব ক্ষেত্রেই 0, এক্সওয়ারের ক্ষেত্রে। এক্সওয়ারটা একটু ব্যতিক্রম। ওকে, গেল। এবার এনকোডার ডিকোডার আপনি কি করবেন, এনকোডার ডিকোডারে আপনার এই যে কোনটার কী কাজ এটা একটু জানতে হবে, একটু ছোট্ট করে মনে রাখেন। এনকোডার বলতে কি বোঝায়, আসলে এনকোডার জিনিসটা কি, এনকোডার সার্কিটের কাজ কি, এনকোডার কাজ হচ্ছে আমাদের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা। আমরা জানি যে কম্পিউটার বোঝে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, আমরা যে কথাটা বলি বা কিবোর্ডে যে লিখি এগুলো কম্পিউটার বোঝে না। তো দেন এটা হচ্ছে এনকোডারের কাজ, আমরা যে কিবোর্ডে লিখতেছি এটাকে কনভার্ট করে বুঝিয়ে দিতেছে। তো এনকোডারের যে লাইনটা আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে, n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। একটা মাস্ট মনে রাখেন, n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। অর্থাৎ 3টে ইনপুট যদি আমি নেই তাহলে আউটপুট কটা হবে 8টা, তারপর 4টা যদি নেই কটা পাবো 16টা। ওকে, দেন ডিকোডার কি, ডিকোডার হচ্ছে উল্টাটা। ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এটা কিন্তু একটা প্রশ্ন আপনাকে বলতে পারে যে কম্পিউটারের যে ভাষাটা আছে সেটা আপনাকে বোঝাচ্ছে এটা কোন সার্কিট, আসলে এটা অনেক ঘুরাই পেশা করা যায়। তো এটা হচ্ছে ডিকোডার সার্কিট। তো ডিকোডার সার্কিটের উল্টা কেস হবে 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। ওকে, উল্টা কেস হবে 2n সংখ্যক ইনপুটের জন্য এটা পাওয়া যাবে, এই আর কি বিষয়। তো এরপর এর সঙ্গে আপনি মানে ওর উল্টা কেসটাকে মনে রাখলে তাই হবে, আর বিশেষ কিছু পড়তে চাইলে ইন্টারমিডিয়েটের আইসিটি বইটা খেয়াল করবেন। এরপর মনে রাখবেন হচ্ছে আপনার হাফ অ্যাডার ফুল অ্যাডার। হাফ অ্যাডার ফুল অ্যাডার থেকে কী মনে রাখবেন, অ্যাডার কি, অ্যাডার হচ্ছে যোগের বর্তনী। অর্থাৎ আপনাকে এই প্রশ্নটা এইভাবে বলতে পারে যে কম্পিউটার যে যোগ করে এটা কোন বর্তনীতে করে, এটা অ্যাডার সার্কিটে করে। হাফ অ্যাডার ফুল অ্যাডারের মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে ফুল অ্যাডার। কেন ফুল অ্যাডার বেস্ট, কারণ ফুল অ্যাডার হচ্ছে হাতে যে সংখ্যাটা থাকে আমাদের ক্যারি যে যোগ আছে, ক্যারিটা পরবর্তী সংখ্যার সাথে যোগ করতে পারে। অর্থাৎ এটা যে আমি এইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবেন যে কীভাবে বেস্ট। দেখেন আমি 7, 8, 9 লিখলাম, যদি এটা ডেসিমেলে লিখতেছি 9 আর 8 কত হয়, 9 আর 8 হচ্ছে 17, 17 7, হাতে থাকে কত 1, সেই একটা পরবর্তী সংখ্যার সাথে বসিয়ে দেবে, 7 রাখে কত হয় 8। ওকে, এইটা হচ্ছে আপনার করে থাকে ফুল অ্যাডার। আর হাফ অ্যাডার কী করে থাকে, হাফ অ্যাডার শুধুমাত্র যোগফল বসাইতে পারে এবং হাতে থাকে ক্যারি বসাইতে পারে। যেমন আমি লিখলাম হচ্ছে ধরেন 8 আর হচ্ছে 7, 7 আর যোগ করলে কত 15, 5 হাতে থাকে কত 1। এই যে যোগফল এবং হাতে থাকা ক্যারি বসাইতে পারে হচ্ছে আপনার হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার হচ্ছে আপনার কি বলবে, যোগফল তো বসাবে এবং ক্যারি যদি হাতে থাকে সে ক্যারিও পরবর্তী সংখ্যার সাথে বসাই দিতে পারে। এই কাজটা করে হচ্ছে এই আর কি বিষয়। তো এই জন্য বলবেন যে ফুল অ্যাডার বেশি। আর এখানে একটু মিস করে গেছি, এটা হচ্ছে আসলে এটা সরি, এইটা হচ্ছে আপনার ডিকোডার ছিল, আমি ভুলে এনকোডার উচ্চারণ করে ফেলছি। এইটা হচ্ছে আপনার ডিকোডার ছিল, আর এটা সরি এটা হলো এনকোডার ছিল, আর ওইটা ছিল ডিকোডার, দুঃখিত। এইটা হচ্ছে আপনার এনকোডার, 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। এটা ছিল এনকোডার, আর হচ্ছে ডিকোডার হচ্ছে উল্টাটা, যেটা প্রথমে বললাম n সংখ্যক ইনপুটের জন্য 2n আউটপুট পাওয়া যাবে এইটা। তো এই আর কি বিষয়। দেন হচ্ছে আরেকটা কি করবেন, রেজিস্টার ফ্লিপ ফ্লপ কাউন্টার। কাউন্টার থেকে যে প্রশ্নটা আসে, কাউন্টারে আপনি যে মানে কমন যে প্রশ্নটা, যে কাউন্টার সর্বাধিক কতদূর পর্যন্ত গুনতে পারে এবং কাউন্টার সর্বোচ্চ যত গুনতে পারে সেটাকে কি বলে। তো খেয়াল করেন যে কাউন্টার সর্বাধিক পর্যায়ক্রমে গুনতে পারে 2n - 1, এতদূর পর্যন্ত পর্যায়ক্রমে গুনতে পারে কাউন্টার। ওকে, এই কনসেপ্টটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর সর্বোচ্চ গুনতে পারে 2n পর্যন্ত, সর্বোচ্চ পর্যন্ত গুনতে পারে 2n পর্যন্ত। কীভাবে বিষয়টা, যেমন আমি যদি 3 বিটের একটা কাউন্টার নেই, দেখেন 3 ইনপুটের একটা কাউন্টার, তাহলে এ পর্যায়ক্রমে গুনবে কত দূর পর্যন্ত, দেখেন 0, 1,
2 3 4 5 6 7, এই জন্য বলা হয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এর মানটা 3 দেন, তাহলে কত হচ্ছে 8 মাইনাস 1। ওকে, তাহলে 0 থেকে কত দূর পর্যন্ত গেল 7 পর্যন্ত হয়েছে। এবার বলছে সর্বোচ্চ কত দূর পর্যন্ত গুনবে 2n, 2 এর উপর যদি আপনি কিউব দেন তাহলে কত হচ্ছে 8, তাহলে গুনে দেখেন এখানে 8টা সংখ্যা আছে, এটা মনে রাখেন। তারপর রেজিস্টারটা মনে রাখেন, রেজিস্টারটা অস্থায়ী মেমোরি, ফিলিপ ফ্লিপের সমন্বয়ে গঠিত। তো ফিলিপ ফ্লিপের সংজ্ঞাটা এই আর কি বিষয়। আর এই জায়গাটা আরেকবার একটু ভালোভাবে দেখে রেখেন, যে এটা আমি যেটা বললাম যে এটা হচ্ছে আমার ডিকোডার আর ওটা হচ্ছে আপনার এনকোডার। 2 টু দি পাওয়ার n হলে n সংখ্যক। এবং চিত্রগুলো দেখিয়েন যে 2টা হলে কী হবে, 4টা হলে কী হবে। যে এইভাবে আপনি চিত্র আটকে দিয়ে বললো যে এটা আসলে এনকোডার না ডিকোডার, আবার উল্টাটা দিয়ে বললো এটা এনকোডার না ডিকোডার, এনকোডার একটা উদাহরণ দেন, ডিকোডার একটা উদাহরণ দেন। তো এইটাও যদি একটু বেশি জানতে চান তাহলে ইন্টারমিডিয়েটের বইয়ে 2টা পেজ আছে, 2টা পেজ পড়লে আপনার হয়ে যাবে। এই হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইস আর হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো এরপর আমরা প্রোগ্রামিং অংশটা একটু দেখি। তো এই হচ্ছে প্রোগ্রামিং আমাদের শিট। তো প্রোগ্রামিংয়ের শুরু থেকে একটু যাই। প্রোগ্রামিংয়ের আপনার নিজের নাম প্রিন্ট করা তো জানেন, এটুকু না জানলে ভেজাল হয়ে যাবে যে নিজের নাম যদি আমি প্রিন্ট করতে না পারি। তো আমি দেখাচ্ছি কীভাবে প্রিন্ট করবেন, তো একটু আমরা একটু পরিষ্কার করে নিই জায়গাটা। প্রোগ্রামিং অংশ, তো খেয়াল করেন প্রথমে আপনি বলবেন যে প্রোগ্রাম কাকে বলে, এবং প্রোগ্রামিংয়ের জনক ল্যাডাইডি, অগাস্টা বা লাভলেস, এই প্রোগ্রামিংয়ের জনক বলা হয়। তো প্রোগ্রাম আসলে কী ছিল, যে কম্পিউটারের ভাষায় কতগুলো কমান্ড, অর্থাৎ আমাদের তো বাই ডিফল্ট একটা ব্রেন রয়েছে, আমাদের যে কোনো কাজ দিয়ে আমরা করতে পারি, কিন্তু কম্পিউটার সেটা করতে পারে না। এই জন্য কি আমরা সেট অফ কিছু কমান্ড দিয়ে দিই, সেই কমান্ড অনুযায়ী সে কাজ করে, এটা হচ্ছে প্রোগ্রাম। ওকে, তাহলে এখন আপনাকে বলতে পারে যদি এইটা প্রোগ্রাম হয়, প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রাম রচনা করার কৌশল, অর্থাৎ এই প্রোগ্রামটা আমি বিভিন্নভাবে করতে পারি। যেমন আপনি বলতে পারেন উদাহরণস্বরূপ, যেমন স্যার ধরেন যে আমি চা রান্না করার কথা দিয়ে যদি বুঝাই, চা রান্না করার জন্য আপনাকে আমি একটা নির্দেশ দিয়ে দিলাম যে তুমি রান্নাঘরে যাও, শুরু করো, তারপর গ্যাসের চুলা ধরাও, দেন হচ্ছে চিনি চাপাতি দুধ নাও, তারপর হচ্ছে গ্যাসের চুলাটা অন করে দাও, চা খেতে দাও। এটা আমি একটা সেট অফ কমন দিয়ে দিলাম। এখন আমি চাটা কিন্তু ভিন্নভাবে রান্না করতে পারি, ইন্ডাকশনও রান্না করতে পারি, দেন হচ্ছে আমার চা রান্নার কৌশলটা চুলাও হইতে পারে, আমার চা রান্নার কৌশলটা গ্যাসেও হইতে পারে। এই যে কৌশল, আমি যে কৌশল অবলম্বন করে চাটা রান্না করব, এইটা হচ্ছে আমার প্রোগ্রামিং। আর প্রোগ্রামকে ওভারঅল যে আমি কাজটা করতেছি এটা হচ্ছে প্রোগ্রাম। আর প্রোগ্রামিং ভাষা কী হবে, এই কাজটা করতে গিয়ে আমি যে সকল বর্ণ, শব্দ, অক্ষর ইউজ করতেছি এটা হচ্ছে আমার প্রোগ্রামিং ভাষা। ওকে, এটাই। দেন হচ্ছে এখান থেকে আর কি জানবো আমরা, যদি পারেন এটা পড়েন, ডকুমেন্টেশন সেকশন কি, লিঙ্ক সেকশন কি, এগুলো আসবে না, পড়ার দরকার নেই, পরে আবার মাথাটা নষ্ট হয়ে যাবে। আর যারা কলেজে পরীক্ষা দেবেন তারা দেখে যান। তো এখন দেখেন ডেটা টাইপ, ডেটা টাইপ বলতে কী বোঝাই দিচ্ছে, ডেটা টাইপ আপনাকে জানতেই হবে। ডেটা টাইপ যে কমন একটা প্রশ্ন, যে ডেটা টাইপ বলতে বোঝাই দিচ্ছে আপনি যে প্রোগ্রাম কাজ করতেছেন কোন ধরনের ইনপুট নিতেছেন, অর্থাৎ আপনি ইনপুটের ধরনটা যেমন পূর্ণসংখ্যা হইতে পারে যে 1 2 3 এমন হইতে পারে, আবার আপনি ইনপুটের ধরনটা এমন হইতে পারে 1.4 অর্থাৎ পূর্ণসংখ্যা ভগ্নাংশযুক্ত হইতে পারে, আবার ইনপুটের সংখ্যাটা আপনার ক্যারেক্টার টাইপও হইতে পারে। অর্থাৎ এই যে আমি ডেটাটা নিয়ে দিয়েছি, এই ডেটার ধরনটাকে বোঝাই দিয়েছে হচ্ছে ডেটা টাইপ। তো মূলত 4 ধরনের প্রাইমারি ডেটা বলা হয়, এই 4 ধরনেরটাই মূলত পরীক্ষায় প্রশ্ন আসে বেশি। ওকে, তো যে ভাই কমেন্ট করছেন যে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, তাহলে আপনার ডিভাইসের সমস্যা। আমার সামনে মোবাইল অন করা আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তো যাই হোক, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এখন এইটা একটা শর্টকাট দিয়ে আপনি মনে রাখতে পারেন। তো খেয়াল করেন, ক্যারেক্টার মানে কি বোঝায়, ক্যারেক্টার মানে বোঝা যাচ্ছে আপনার এই যে ডিজিটগুলো, লেটার A B C D। ওকে, তারপর ইন্টিজার মানে কি বোঝায়, পূর্ণ সংখ্যা, যে 1 2 3 4 এগুলো হচ্ছে ইন্টিজার। দেন ফ্লোট মানে কি বোঝায়, পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ, অর্থাৎ ডিজিটটা যদি পূর্ণ সংখ্যা থাকে ভগ্নাংশও থাকে, এটা হচ্ছে ফ্লোট। আর ডাবল কি বোঝায়, যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ তো থাকবেই, এই ফ্লোটের থেকেও যদি মানটা বড় হয়, অর্থাৎ ভগ্নাংশটা 2টা অংশে বিভক্ত আর বড় মান, তখন বোঝাবে ডাবল। তো এখান থেকে যে প্রশ্নটা বেশি আসে যে রেঞ্জ জানতে চাই, তো রেঞ্জটা আপনি থেকে আমি একটা শর্টকাট দেখাই যে কীভাবে রেঞ্জ মনে রাখবেন। রেঞ্জটা এটা দিয়ে মনে রাখেন, CI ফর D, মানে CID, CI ফর D। ওকে, সিতে আমি কি বললাম, ক্যারেক্টার, আইতে আমার হচ্ছে ইন্টিজার, তারপর আমার এই এফতে হচ্ছে ফ্লোট, আর হচ্ছে ডিতে হচ্ছে আমার হচ্ছে ডাবল। এইটা দিয়ে আমি মনে রাখবো, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। তো দেখেন কিভাবে মনে রাখবো, প্রথম যখন শুরু হবে এটা হচ্ছে 1 বাইট, খালি এইটা মনে রাখবেন, সিটা 1 বাইট শুরু, তারপর এগুলো তার দ্বিগুণ করে যাবে। আচ্ছা, বাকিদেরও কি স্ক্রিন দেখা যাচ্ছে না একটু জানান তো কমেন্ট। আমি তো স্ক্রিন দেখতে পারতেছি, স্ক্রিন কেন দেখা যাবে না, বাকি একটু জানান। দেখা যাচ্ছে, যার দেখা যাচ্ছে না উনি ওই যে টপ লেখা আছে ওখানে চাপ দিলেই দেখা যাবে।
এটা ঠিকঠাক করে নেন, কারণ আমার সামনে যে ফোনটা আছে ওটা অন্য আইডিতে লগ ইন করা, না দেখা গেলো তো এটাও দেখা যাবে না। আচ্ছা যাই হোক, দেখেন কীভাবে এটা মনে রাখবেন যে ক্যারেক্টার প্রথমটা হচ্ছে 1 বাইট, 1 বাইটের পর তারপরেগুলো তার দ্বিগুণ আকারে যাবে। তাহলে দ্বিগুণ করলে কত হচ্ছে 2 বাইট, তারপরে ফ্লোট করলে কত আসতেছে আপনার 4 বাইট, তারপরে 4-এর দ্বিগুণ কত আসতেছে 16 বাইট। তাহলে আপনাকে মুখস্থ করতে হবে না, আমি আবার রিপিট করে দিই যে CI ফর ডি, সিতে ক্যারেক্টার, আইতে ইন্টিজার, এফতে ফ্লোট, ডিতে ডাবল। প্রথমটা 1 বাইট দিয়ে শুরু, তারপরটা 2 বাইট, তারপরটা 4 বাইট, তারপরটা হচ্ছে আপনার 8 বাইট। 8 বাইটে আমি 16 বাইট লিখছি এখানে, এটা হচ্ছে 8 বাইট। ওকে, এইভাবে মনে রাখবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো এখন বলতে পারি 1 বাইটের রেঞ্জ কত, সেটা তো আমি অলরেডি বলে আসছি। সাইন বললে কী বলবেন, আনসাইন বললে কী বলবে, ওই রেজিস্টারের যে কনসেপ্ট ওই কনসেপ্ট দিয়ে। তো এটা মনে রাখেন, এটা কিন্তু কমন একটা প্রশ্ন। এরপর আপনার যে রেঞ্জটা এখানে দেওয়া আছে, এরপর হচ্ছে আপনার ভেরিয়েবল কীভাবে ঘোষণা করতে হয়, এই ভেরিয়েবল ঘোষণাটা আপনাকে জানতে হবে। তো ভেরিয়েবল এইভাবে ঘোষণা করতে হয়, ধরেন আমি ইন্টিজার টাইপের ডেটা নেব, প্রথমে ডেটা টাইপটা লিখবো। দেখেন আমি ভেরিয়েবল ঘোষণা করতেছি, ডেটা টাইপটা লিখলাম ইন্টিজার, খেয়াল করেন। এরপর একটা আমি স্পেস দিব, দিয়ে ধরেন ভেরিয়েবলের নাম লিখলাম এ, একটাই ভেরিয়েবল আছে। এরপর আমি দেবো হচ্ছে সেমিকোলন। আর একটা জিনিস মনে রাখবেন, সি হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে বোঝায় হচ্ছে সিতে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে স্মল লেটার, এখানে ক্যাপিটাল লেটার ইউজ হয় না। অর্থাৎ সি এর যে কিওয়ার্ড, ভেরিয়েবল, ডেরিয়েবল এগুলো সব হচ্ছে আমরা স্মল লেটার ইউজ করি। ভেরিয়েবল আপনি ক্যাপিটাল লেটার নিতে পারেন, কিন্তু সি এর যে কিওয়ার্ডগুলো রয়েছে, ফাংশনগুলো রয়েছে, স্টেটমেন্টগুলো রয়েছে, এগুলো আমরা স্মল লেটার ইউজ করি। তো এই হচ্ছে একটা লিখলাম। এখন যদি বলে একাধিক ভেরিয়েবল, সেক্ষেত্রে কী করবো, ধরো আমি ফ্লোট টাইপের ভেরিয়েবল নেব, ফ্লোট এ, তারপর দিলাম মনে করেন বি, আবার ধরুন আরও একটা যদি নেই সি, তারপর আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। তো একবারে সহজ, যে কমা কমা দিয়ে, যে একটা হয়তো একবারে লিখলাম, আর একাধিক হলে এইভাবে আমরা কমা কমা দিয়ে দেবো। ডাবল বলে সেম, একই কনসেপ্ট। তো এই হচ্ছে ভেরিয়েবল। তো এখানে একটা দেখেন রিলেটেড প্রশ্ন আপনাকে বললো যে আমি ধরেন সুইচ, এই সুইচটাকে কি আমি ভেরিয়েবল হিসেবে নিতে পারবো? যদি বলেন যে না, কেন নিতে পারবো না? যদি বলেন হ্যাঁ, কেন নিতে পারবেন সেটা বলেন। সুইচকে কিন্তু ভেরিয়েবল হিসেবে নেওয়া যাবে না, কারণ কি সি প্রোগ্রামিংয়ে 32টা কিওয়ার্ড রয়েছে, এই 32টা কিওয়ার্ডকে কখনোই ভেরিয়েবল হিসেবে নেওয়া যায় না। ওকে, তো সুইচ হচ্ছে তার মধ্যে একটা। যেমন আপনাকে প্রিন্ট কথাটা বললো যে প্রিন্ট টেপ, এটা কি ভেরিয়েবল হিসেবে নিতে পারবো না? নিতে পারবো না। স্ক্যানআপকে নিতে পারবো? নিতে পারবো না। ওকে, তো ভেরিয়েবল হিসেবে কোনগুলো নিতে পারবো তার জন্য একটা নির্দিষ্ট রুল রয়েছে, এইটা। একে আরেকভাবে বলা যেতে পারে আইডেন্টিফায়ার। তো আইডেন্টিফায়ার কি বা ভেরিয়েবল ঘোষণার নিয়ম, প্রথম বর্ণটা অবশ্যই এ থেকে জেডের মধ্যে হবে। অর্থাৎ আপনি স্মল লেটার এ থেকে জেড দিতে পারেন বা ক্যাপিটাল লেটার এ থেকে জেড দিতে পারেন, দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। অর্থাৎ আপনি এইভাবে শুরু করতে পারেন এ, অথবা আপনি এই বি দিয়েও শুরু করতে পারেন, বড় হাতের বি দিয়ে, ইচ্ছা এ থেকে জেডের মধ্যে যে কোনো একটা। এবার ওইটা নেওয়ার পর আপনার হাতে অপশন চলে আসলো, পরের ডিজিটটা 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা নিতে পারবেন। নতুবা আপনি আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, আন্ডারস্কোর বলতে বোঝায় যে নিচে যেটা এইটা, অথবা ডলার সাইন ব্যবহার করতে পারবেন। তাহলে কি দাঁড়ালো, প্রথমটা আমি স্মল লেটারে এ থেকে জেড বা ক্যাপিটাল লেটারে এ থেকে জেড এটা নেব, নেওয়ার পর এই এ থেকে জেড বা এ থেকে জেড আমি আবারও নিতে পারি, অথবা এবার আমার দ্বিতীয়তে অপশন আসছে যে 0 থেকে 9 এর মধ্যে একটা ডিজিট, অথবা ডলার সাইন নিতে পারি, অথবা আন্ডারস্কোর নিতে পারি। ক্লিয়ার? তার মানে প্রথমটা কিন্তু অবশ্যই আপনাকে এটা মেনটেন করে যাইতে হবে। আর দ্বিতীয় যখন আমি ওয়ার্ডটা লিখবো তখন আমার হাতে এই অপশনগুলো রয়েছে। আর ভেরিয়েবলে আমাদের কখনো আমরা স্পেস দেব না। তবে একই ফাংশন একই নামে 2 বা ততোধিক ভেরিয়েবল ঘোষণা করা হয় না। অর্থাৎ মানে এ লিখছেন আপনি, এই এ নামে আরেকটা দিতে পারবেন না। অর্থাৎ স্মল লেটারও যা বোঝাইতেছে এই সেম বোঝাবে। আবার যদি আমি এ নেই, বড় হাতের এ নেই, তখন এটা ভিন্ন অর্থ বোঝাবে। এই মানে আরেকটা, এই এ মানে আরেকটা। ভেরিয়েবল এসে ফাঁকা স্থান হয় না, এটা তো বললাম, এই ছোট হাতের বড় হাতের বললাম সেম, এটা অলরেডি বলে আসছি। কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট, রিজার্ভার ইত্যাদি ব্যবহার হয় না। তারপর ভেরিয়েবল নামকরণ সর্বাধিক 31 ক্যারেক্টার ব্যবহার করা যায়। অর্থাৎ আমি যে এরকম এ বি যে নিজেছি কতদূর পর্যন্ত লিখতে পারবো, 31টা ক্যারেক্টার নিতে পারবো। আর সি প্রোগ্রামিংয়ে যেগুলো ব্যবহৃত হয় সেটা নিতে পারি না। এরপর দেখেন আরেকটা প্রশ্ন, যে আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কী? কিওয়ার্ড আর আইডেন্টিফায়ার কি একই? বা আপনি কি আইডেন্টিফায়ারের মধ্যে কিওয়ার্ড লিখতে পারবেন? এই যে এটা মুরাদ স্যারকে প্রশ্ন ধরেছিল গতদিন, মনে আছে যে স্যার বললো যে আমাকে এই প্রশ্নটা ধরেছিল, আমি পাই নাই। তো এই প্রশ্নটার উত্তরটা হবে কি জানেন, এই যে আইডেন্টিফায়ার হইতে পারে কি, আইডেন্টিফায়ার ভেরিয়েবল হইতে পারে, আপনার ফাংশন হইতে পারে, অ্যারে হইতে পারে, এগুলো সব কিছুই আইডেন্টিফায়ার। আর কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিংয়ের নির্দিষ্ট কিছু ওয়ার্ড, যেগুলা বিল্ড ইনভাবে ওর কাজ উল্লেখ করে দেয়া আছে। অর্থাৎ ও কী কাজ করবে, ও বাই ডিফল্ট জন্মগতভাবে বলে দেওয়া আছে যে প্রিন্ট এফ মানে তোমাকে প্রদর্শন করতেই হবে সারা জীবন, স্ক্যানএফ মানে প্রদর্শন করতেই হবে। তো এগুলোকে যদি আমি কখনো ভেরিয়েবল হিসেবে নিতে যাই, তখন কি হবে, একটা সাংঘর্ষিক দেখা দেবে
যে আসলে এর তো কাজ সিলেক্ট করে দেওয়াই আছে। এখন ধরেন আমি আপনাকে এখানে দুই একজনের নাম আমি দেখি, যেমন আরিফ ভাইয়ের নাম দেখা যাচ্ছে, আরেকজন হলো আরিফুল ধরলাম। ধরেন আরিফ ভাই এবং আরিফুল ভাইকে জন্মগতভাবে বলে দেওয়া আছে আরিফ ভাই সারা জীবন সাইকেল চালাবে, আরিফুল ভাই সারা জীবন মোটরসাইকেল চালাবে, এরকম একটা আমি কমান্ড দিয়ে দিয়েছি শুরু থেকে। ওনাকে যদি এখন আমি আবার ভবিষ্যতে একটা বাসের ওখানে যাই আমি দিই, যে ধরেন আমি লিখছি যে এটা বাস একটা চলবে, যে বাসের ড্রাইভার হচ্ছে আরিফ, সে কনসেপ্টটা বোঝেন। তাহলে এখন তো মনে করি একটা সাংঘর্ষিক হয়ে যাবে, কিরে ভাই তুমি বলে দিছো জন্মগতভাবে যে আরিফ সারা জীবন সাইকেল চালাবে, আবার তুমি এখানে এসে বল দিছো আরিফ বাসও চালা, বাসের ড্রাইভারও, তাহলে কি আমি বুঝবো এখান থেকে? দুইটা সাংঘর্ষিক হয়ে গেল না ব্যাপারটা? এটাই হচ্ছে আপনার আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য। অর্থাৎ কিওয়ার্ডের হচ্ছে আমার কি কাজ করবে এটা বিল্ড ইন ভাবে ঘোষণা করে দেওয়া আছে। তো এটাকে যখন আমি ভেরিয়েবলের সাথে নেব তখন প্রোগ্রামের মধ্যে একটা সাংঘর্ষিক ঘটনা ঘটবে, কারণ ও তো কাজ বলাই আছে, ওকে কি আমি আর অন্য কাজে ব্যবহৃত করতে পারবো? ফিক্সড কাজ। এটি হচ্ছে আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের পার্থক্য। তো ওই স্যারকে ওই প্রশ্নটা ধরছিল দেখি আপনাদের উত্তরটা বলে দিলাম। তো স্যারের সামনে তার আমি বলতে পারি না যে স্যার আপনি এটা পারেন নাই, কিন্তু এটা উত্তর সহজ। তো যাই হোক, আরেকটা হচ্ছে নর্মালাইজেশন, তো এখানে নাই। সি প্রোগ্রামে কনস্ট্যান্টকে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করে, একটা হচ্ছে ডিফেন্ড প্রি প্রসেসর ব্যবহার করে। অর্থাৎ আপনি যখন সি প্রোগ্রামে কনস্ট্যান্ট লিখবেন দুইভাবে লিখতে পারেন। যদি কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করেন তখন এইটা ফলো করতে হয়, এটা দেখে গেলে পারবেন। আর ডিফেন্ড প্রি প্রসেসর হিসেবে বললে তখন এইভাবে যে ডিফেন্ড লিখতে হয় কনস্ট্যান্ট নেম, অর্থাৎ যে কনস্ট্যান্টটা দেবেন ওর নাম লিখতে হবে, যেমন আমি পাই নিচে পাইয়ের নাম লিখলাম, এরপরে ভ্যালুটা দিলাম, এই আর কি বিষয়। তো অপারেটরের কথা তো আমি বললাম একটু আগে যে ইউনারিটি আমরা ভালোভাবে দেখবো, তো আমি ইউনারিটি একটু বুঝাই দেই। ইউনারি অপারেটর দুই প্রকার, ইনক্রিমেন্ট একটা, ডিক্রিমেন্ট একটা। কি বললাম? ইউনারিটি আপনাদেরকে একটু বুঝাই, খেয়াল করেন। ইউনারি অপারেটর হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ইনক্রিমেন্ট, একটা হচ্ছে ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে বোঝায় কি জানেন? বৃদ্ধি করা। আর ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমায়। যেমন বললো এ প্লাস প্লাস, এইটা মানে বুঝে দিচ্ছে হচ্ছে ইনক্রিমেন্ট। আবার বললো যে মাইনাস মাইনাস এ, এইটা মানে বোঝা যাচ্ছে ডিক্রিমেন্ট। এখন দেখেন এই যে ইনক্রিমেন্ট হইলো না, এরও ফির আবার দুইটা প্রকার, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্লাসটা পরে থাকবে, এটা হচ্ছে পোস্ট। আর প্রি মানে কি? পূর্বে, এই তখন এটা এই জায়গায় থাকবে। ওকে, এর একটা মানে যদি বুঝাতেন তাহলে সবাই ইজিলি পূর্বে দিছি, তাহলে আবার পোস্ট হইতে পারে। অর্থাৎ প্লাসটা একবার সামনে যেতে পারে, একবার পিছনে যেতে পারে, মাইনাসটা একবার সামনে যেতে পারে, একবার পিছনে যেতে পারে। কারণ কাহিনীটা দেখেন কি ঘটতেছে এখানে। ধরুন আমি এর মান নিলাম হচ্ছে 5, তারপর দিলাম হচ্ছে বি ইকুয়াল এ প্লাস প্লাস, এটা আমি বললাম যে বি ইকুয়াল এ প্লাস প্লাস। এখন আপনাকে প্রশ্ন করলো এখানে বি এর মান কত হবে, এর মান কত হবে। তো খেয়াল করেন চিহ্নটা আমার কি দেওয়া আছে দেখেন তো, বি এ প্লাস প্লাস, অর্থাৎ পরে দেওয়া আছে, মানে পোস্ট। পোস্ট মানে কি? পরে। তাহলে খেয়াল করেন কি হবে, বি প্রথমে এই 5কে অ্যাসাইন করবে, করার পর 1 বৃদ্ধি করবে। কি বললাম? পোস্ট মানে কি? পরে বৃদ্ধি করা। আগে মানটা অ্যাসাইন করবে, এর মান কত 5 না, এই বি 5 অ্যাসাইন করলো, তারপর এবার 1 বৃদ্ধি করবে। তাহলে 1 বৃদ্ধি করলে কত আসছে দেখেন তো, 5 আর 1 6, বুঝছেন? তো প্রথমে কি করলাম? অ্যাসাইন করলো, যে বি অ্যাসাইন করলো 5, করার পর 1 বৃদ্ধি করে দিল, তাহলে কত আসলো 6। এখন দেখেন সেম জিনিসই যদি আমার এইটা এইভাবে থাকে, সে এটা এবার আমার এমনি আছে যে প্লাস প্লাস এ, এবার কি হবে? প্রি। প্রি মানে কি? পূর্বেই বৃদ্ধি করা, মানে ও এবার আগেই বৃদ্ধি করে দেবে। তাহলে দেখেন এবার বি কি হবে? বি আগেই মান বৃদ্ধি করবে, তাহলে 5-এর মান 1 বৃদ্ধি করলে কত হচ্ছে 6, এবং এই মানটা পরে ওকে দিবে, একে নাও। এই হচ্ছে বিষয়। তার মানে কি, পোস্ট বললে আগে অ্যাসাইন করবে পরে বৃদ্ধি করবে, আর প্রি বললে আগে আপনার বৃদ্ধি করবে পরে অ্যাসাইন করবে। সেম যদি মাইনাসের কথা বলে একই কনসেপ্ট, যদি এটা মাইনাস হইতো তখন কি হইতো, যে আপনার আগে কমাবে তারপর হচ্ছে মানটা দিবে। আর যদি আপনার যে এইভাবে থাকতো উল্টা পাশে, তখন কি হইতো, আগে মানটা অ্যাসাইন করবে পরে কমাবে, এই একই বিষয়। সেম কনসেপ্ট, প্লাসেরটা বুঝলে মাইনাসও বুঝতে পারেন। তো এটা কিন্তু একটা কমন প্রশ্ন, তো দেখে যান ইউনারি অপারেটর। তারপর ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার তো হচ্ছে আপনার তো জানা অবশ্যই যে দরকার, কারণ স্ক্যানে প্রিন্টআপ তো এটা ছাড়া কাজ হবে না। এখন এটা আমি কীভাবে আপনাদেরকে শর্টকাটে বুঝাইতে পারি, তো ধরেন আপনাদের যে ডেটা টাইপের নামগুলো যে শুনলেন, ইন্টিজার, তারপর ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই ডেটা টাইপগুলো যদি আপনি ডেটা ফরম্যাট অর্থাৎ ফাংশনের ভিতরে লিখতে যান, বা কোনো ফাংশন স্টেটমেন্টের ভিতরে ডিক্লেয়ার করতে যান, তখন আপনাকে ডেটা ফরম্যাট ইউজ করতে হয়। অর্থাৎ ধরুন আমি লিখছি ইন্টিজার টাইপের ডেটা টাইপ, ইন্টিজার। ওকে, একে যদি আমি ফাংশনের ভিতরে লিখতে যাই, তখন এই ইন্টিজারের পরিবর্তে আমাকে একটা ডেটা টাইপ লিখতে হবে। যেমন আমি একটা ইয়ে দিয়ে আপনাদেরকে বুঝাই, কি বলে, উদাহরণ দিয়ে। ধরেন আমি একটা পিডিএফ ওপেন করি, ওয়েট, কোথায় গেল আমাদের 400,
ওয়েট করেন, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে। ওকে, অন হয়ে গেছে পিডিএফ। এই যে দেখেন, এই যে কোড অংশে আমরা চলে আসি, এটাই ধরলাম একটা কোড। তো খেয়াল করেন আপনার এই ডেটা ফরম্যাট এখানে বুঝবেন, যারা জানেন কলেজে তারা তো জানেনই। এই দেখেন আমি এখানে কি বলছি, ইন্টিজার IASN বলছি না। তো এইবার দেখেন এইখানে এসে আমি কি ঘটনাটা ঘটাইলাম, যে %d লিখে দিছি। দেখেন এখানে আমি কি লিখছি, %d। আবার এখানেও খেয়াল করে দেখেন %d লিখছি, দেখা যায় যে %d কথাটা আমি কেন লিখলাম, এই জিনিসটা হচ্ছে ডেটা ফরম্যাট। অর্থাৎ এই যে আমি ইন্টিজার, তারপর ফ্লোট, তারপর ডাবল, যে ধরনের ডেটা টাইপটা নিব, এগুলো যখন আমি ফাংশনের ভিতরে স্ক্যানে প্রিন্টএফের ভিতরে ডিক্লেয়ার করতে যাব, তখন এর পরিবর্তে আমার ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ ক্যারেক্টার টাইপের যদি নেন তখন %c লিখতে হবে, যদি ইন্টিজার টাইপের নেন তাহলে %d। তাহলে ইন্টিজার মানে কি জানেন, ডেসিমেল সংখ্যা বোঝায়, পূর্ণ সংখ্যা কি ডেসিমেল, এই ডেসিমেলের জন্য %d আসছে। ফ্লোট বোঝালে %f, তারপর ডাবল বোঝালে LF কেন আসলো, কারণ আমি ডাবলকে বলছিলাম ফ্লোটের থেকে বড়, অর্থাৎ লং ফ্লোট। ওকে, তারপর LD মানে বোঝায় লং ইন্টিজার। তো আপনারা মূলত এই তিনটে জানলেই হবে, ক্যারেক্টার, তারপর ডেসিমেল আর ফ্লোট, এই হলো বিষয়। এরপর হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে কি, যে নির্দিষ্ট কাজ একটা করবে। অর্থাৎ এটা আপনি HTML দিয়ে যদি বুঝাই আপনাকে, HTML ট্যাগ তো চেনেন, যেমন আমি যদি বি ট্যাগ বলি, বি ট্যাগ মানে কি বোল্ড করা, এ ট্যাগ মানে কি কোনো কিছুকে লিঙ্ক আপ করা, এমনি নির্দেশ করে দেয় না। তো সেম সি প্রোগ্রামিংও কিছু ফাংশন রয়েছে যাদের কাজ ফিক্সড করে দেওয়া, একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করবে, এটা হচ্ছে ফাংশন। তো ফাংশন দুই প্রকার হয়, একটা লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আপনাকে বললো যে কোন ফাংশন আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া থাকে, এই যে লাইব্রেরি ফাংশনটা হচ্ছে আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া থাকে, আর ইউজার ফাংশন আপনার কাজের সুবিধার্থে করতে হয়। বিল্ড ইন ফাংশন বলা হয় লাইব্রেরি ফাংশন। এটা আরেকটা প্রশ্ন যে বিল্ড ইন ফাংশন বলা হয় কাকে, লাইব্রেরি ফাংশন কি বিল্ড ইন ফাংশন বলা হয়। তো এই লাইব্রেরি ফাংশনগুলো মূলত থাকে হচ্ছে হেডার টাইপের মধ্যে। এই হেডার ফাইল কোনগুলো, এই যে হেডার ফাইল হচ্ছে এগুলো, studio.h, mat.h, conio.h, string.h, এগুলো হচ্ছে হেডার ফাইল। এবং প্রত্যেকটা লাইব্রেরি ফাংশনের নির্দিষ্ট নির্দিষ্ট হেডার ফাইল রয়েছে। তো এখান থেকে জাস্ট একটা লাইন মনে রাখলেই হবে, scanf, printf, getS, এগুলো হচ্ছে studio.h হেডার ফাইলের মধ্যে থাকে। ওকে, তারপর আরেকটা বলছিলাম অনুবাদক। অনুবাদক বলতে কি বোঝায়, ধরেন আমরা যে প্রোগ্রামগুলো লিখি সি প্রোগ্রামিং, সেগুলো কিসে লিখি, ইংরেজিতে লিখি না, কিন্তু কম্পিউটারকে ইংরেজি বোঝে, কম্পিউটার বোঝে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো কম্পিউটারকে বোঝানোর জন্য একটা দোভাষী হিসাবে কাজ করে, এই দোভাষীটাই হচ্ছে অনুবাদক। অর্থাৎ ধরেন আপনি ফ্রান্সের ভাষা বুঝতেন, আমি বাংলা ভাষা বুঝি, মাঝামাঝি কাউকে আমি রাখলাম যে ফ্রান্সও বুঝবে বাংলাও বুঝবে, তো এই মাঝামাঝি যে ব্যক্তিটা বসে আছে ওই হচ্ছে অনুবাদক। তো অনুবাদক তিন ধরনের হয়, অ্যাসেম্বলার, এসে দ্বিতীয় প্রজন্মের ভাষাকে কম্পাইল করে থাকে, মানে অনুবাদ করে থাকে। দেন হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার উচ্চ পর্যায়ের। তো এটা একটা শর্টকাট আমি আপনাকে বলে দিই, কম্পাইলার ইন্টারপ্রেটার কীভাবে মনে রাখবেন। এই শর্টকাটটা মনে রাখলে জীবনে ভুল হবে না। ওকে, তো এই শর্টকাটটা আপনাদেরকে দেখাই, তার আগে আমি এই লিঙ্কটা কেটে আর নতুন লিঙ্ক দিচ্ছি, আর 5 মিনিট বাকি আছে ক্লাসের, ওই লিঙ্কের মধ্যে প্রবেশ করেন। সেই লিঙ্কটা কেটে আপনাদেরকে নতুন লিঙ্ক দিচ্ছি, কাটলাম। আপনার ছিলাম আমি বললাম যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কীভাবে আপনি বলবেন, এটা শর্টকাট দিয়ে মনে রাখা যায়। খেয়াল করেন এই শর্টকাটটা যদি দেখে যান তাহলে আর ভুল হবে না। তো দেখেন আমি কম্পাইলার লিখলাম, কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। দেখেন এটা এই শর্টকাটের সাহায্যে আপনি এটা মনে রাখতে পারেন। কি মনে রাখবেন, এই কম্পাইলারের সামনে দেখেন COMP আছে, কম্পি, এই কম্পি দিয়ে মনে রাখবেন কমপ্লিট, বললাম কম্পি দিয়ে মনে রাখবো কমপ্লিট। কমপ্লিট মানে কি বললাম তো, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ, তার মানে এ পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে। আমি আবার বলতেছি কমপ্লিট, COMP, কম্পি দিয়ে মনে রাখবো কমপ্লিট। কমপ্লিট মানে হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে সে অনুবাদ করবে। তো পুরো প্রোগ্রামকে যেহেতু একসঙ্গে অনুবাদ করতেছে, তার মানে কি করবে, ভুলগুলো একই সাথে দেখাবে। তাহলে পুরো প্রোগ্রামটাকে যদি একসাথে করতেছে এর কি হবে, টাইম অবশ্যই কম লাগবে, মানে একসঙ্গে সে অনুবাদ করতেছে। তারপরে এর কী লাগবে, মেমোরি স্পেস বেশি লাগবে। আমি আবারও বলি কমপ্লিট, কম্পি দিয়ে মনে রাখবো কমপ্লিট। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ, পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে অনুবাদ করতেছে। এর যেহেতু একসঙ্গে অনুবাদ করতেছে তার মানে হচ্ছে ভুলগুলো একই সাথে দেখাবে এবং সময়ও বেশি লাগবে, সময়ও কম লাগবে এবং মেমোরি স্পেস আমার কম লাগতেছে। এবার ইন্টারপ্রেটার কী হবে, ওর উল্টাটাকে এই ইন্টারপ্রে দিয়ে মনে রাখবো ইন্টারভাল, বা মনে রাখতে পারেন এটা যেহেতু সম্পূর্ণ করে, এ তাহলে সম্পূর্ণ করতেছে লাইন বাই লাইন করে, এক লাইন অনুবাদ করবে, তারপর এক লাইন, তারপর এক লাইন। ওকে, তার মানে লাইন বাই লাইন যেহেতু করতেছে, ভুলগুলো কি লাইন বাই লাইনেই দেখাবে, আর সময় কী লাগবে, বেশি লাগবে, কারণ প্রতিটা লাইন বাই লাইন করে যেতেছে। ওকে,
তাহলে যদি বলে দুইটার মধ্যে কোনটা উত্তম, অবশ্যই কম্পাইলার। কম্পাইলার হচ্ছে ফাস্টার দেন ইন্টারপ্রেটার, কম্পাইলার ফাস্টার দেন ইন্টারপ্রেটার, ভালোভাবে মাথায় গেঁথে রাখেন, এই আর কি বিষয়। এরপর হচ্ছে কোডিংয়ের ভুল। তাই এইটা একটু বলি যে কোডিংয়ের ভুল থেকে বলতে গেলে বাগ আর হচ্ছে আপনার ডিবাগিং, এই দুটোর মধ্যে পার্থক্য কী? বাগ আর ডিবাগিং কিন্তু সেম না। ডিবাগিং বলতে বোঝায় প্রোগ্রামে ভুল নির্ণয়ের প্রক্রিয়া, কীভাবে ভুল নির্ণয় করতে হবে, খুঁজে বের করা, সংশোধন করা, এই প্রক্রিয়া হচ্ছে ডিবাগিং। আর প্রোগ্রামে যেটা ভুল, যে আপনি ভুল হয়েছে, এই ভুলকে বলা হয় বাগ। তো ভুল নির্ণয়ের প্রক্রিয়া ডিবাগিং, আর প্রোগ্রামে ভুলকে বলা হয় বাগ। প্রোগ্রামে 3 ধরনের ভুল হতে পারে। ডেটা ভুল, অর্থাৎ ভুল ডেটা ইনপুট দিয়ে ফেলছি; যুক্তিগত ভুল, অর্থাৎ লজিক্যাল এরর, অর্থাৎ মনে করেন A>B আছে, আপনি দিয়ে রাখছেন মনে করেন A<B, A=B আছে, আপনি A=B দিয়ে রাখছেন, এটা হচ্ছে আপনার লজিক্যাল ভুল। আর সিনট্যাক্স ভুল বলতে হচ্ছে গ্রামাটিক্যাল ভুল, অর্থাৎ স্ক্যানেপ বানান আপনি ভুল লিখছেন, ধরেন স্ক্যানেপ বানান আপনি এটা লিখে রাখছেন, এটা হচ্ছে স্ক্যানেপ। তো এটা হচ্ছে কী হবে তখন? সিনট্যাক্স এরর, সেমিকোলন দেন নেই, এই টাইপের যে ভুলগুলো সেগুলোকে বলা হয়েছে আপনার সিনট্যাক্স এরর। এর পাশাপাশি আপনারা যেটা পড়বেন, এই লুপ রিলেটেড কি একটু কিছু পড়তে হবে। আমি ঘোষণায় পরে আসতেছি, এই ফ্লোচার্টটা একটু দেখে দেন। ফ্লোচার্টটা তো আপনাদের আছেই। অ্যালগরিদম তো আমরা জানি যে কোনো সমস্যার সমাধান করার জন্য ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক ব্যাখ্যা দেওয়া ধাপে ধাপে, এটাই হচ্ছে অ্যালগরিদম। এবং অ্যালগরিদমের চিত্ররূপে হচ্ছে ফ্লোচার্ট। প্রতীকগুলো অবশ্যই দেখবেন কোনটার কী কাজ, এটা দেখিয়ে দেন একটু, কোন পোর্টার কাছে কী কাজ। হেডার ফাইল তো অলরেডি বলে এসেছি যে হেডার ফাইলের মূলত আপনার লাইব্রেরি ফাংশন যেগুলো রয়েছে, লাইব্রেরি ফাংশনগুলো সংযুক্ত থাকে, বা লাইব্রেরি ফাংশনগুলো ওর মধ্যে যুক্ত করা থাকে, প্রোটোটাইপ থাকে। তো লাইব্রেরি ফাংশন যেখানে থাকে বা লাইব্রেরি ফাংশন প্রোটোটাইপ যেখানে থাকে সেটা হচ্ছে আমার হেডার ফাইল। স্ক্যানে প্রিন্টএফের ব্যবহার একটু পরে ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওটা আমাদের লাস্ট অংশ। এবার লুপ পড়বেন বলতে, লুপ বলতে বোঝায় যে লুপের কন্ট্রোল স্টেটমেন্ট লুপ কয়টি? কন্ট্রোল স্টেটমেন্ট লুপ হচ্ছে 3টা, ফর, হোয়াইল, ডু হোয়াইল। আর জাম্পিং লুপ কয়টা? জাম্পিং লুপও 3টা। জাম্পিং লুপ 3টে কি? কন্টিনিউ, ব্রেক আর হচ্ছে গো টু। কী বললাম? যে কন্ট্রোল স্টেটমেন্ট যদি বলে তাহলে 3টা হবে, ফর, হোয়াইল, ডু হোয়াইল। আর যারা কলেজে আছে মাস্ট এই 3টার ব্যবহার দেখেছেন, এটা তো আপনার জানা উচিত, নাহলে তো আপনি কোড করছেন কীভাবে। ওকে, কলেজে যারা আছেন এই 3টার কোড একটু দেখে যান যে কোনটার গঠন কী, ফর, হোয়াইল, ডু হোয়াইল। এরপর জাম্পিং আবার 3 প্রকার, ব্রেক এবং কন্টিনিউ। তো এখানে কিন্তু আপনার এখানে প্রশ্ন দিতে পারে যে এই ব্রেকের একটা সংজ্ঞা দিয়ে বললো যে এই লুপটা আসলে কতবার চলবে, কন্টিনিউর একটা ছোট একটু দিয়ে বললো যে কন্টিনিউটা কতবার চলবে। যদি এতটা কঠিন টাইপের দেয় নাই, আমি বললাম আর কি, যদি দেয়, যদি এক্সপার্ট লেভেলে চলে আসে, এগুলোকে কমন প্রশ্ন। কীভাবে মনে রাখবেন? ব্রেক কথাটা যদি উল্লেখ থাকে, ভালোভাবে গেঁথে রাখেন, ব্রেক কথাটা যদি উল্লেখ থাকে তাহলে লুপ ওইখানেই থেমে যাবে। আর কন্টিনিউ যদি উল্লেখ থাকে তাহলে লুপ ওইটা স্কিপ করে যাবে। তো আমি বুঝাই বিষয়টা সহজ করে, খেয়াল করেন। এই লুপটা আমার 1 থেকে শুরু হয়েছে, যাবে কত দূর পর্যন্ত? 10 পর্যন্ত। বৃদ্ধি পাবে কত করে? 1 করে। তাহলে যাওয়ার কথা আর এইভাবে 1, 2, 3, 4, 5, 6, তারপর কত আছে আপনার বলতো? 7, 8, 9, দেন হচ্ছে 10, এই পর্যন্ত যাবে। ওর হিসাব মতো এটা যাবে, 1 থেকে শুরু হয় 10 পর্যন্ত যাবে, 1 ব্যবধান করে। ওকে, তো এইবার দেখেন মাঝে বলে দিচ্ছে যে ইফ i = 6 হলে ব্রেক দিয়ে দেবে। আমি কি বললাম? ব্রেকের মধ্যে যে শর্ত থাকবে লুপ ওখানেই থেমে যাবে। তো ব্রেকের মধ্যে কী আছে দেখেন তো? 6 আছে না? তাহলে এই 6, এখানে লুপ থেমে যাবে, লুপ আর আগাবে না। তাহলে কয়বার প্রদর্শিত হলো দেখেন তো? এই পর্যন্ত যদি থেমে যায়, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6বার প্রদর্শিত হয়েছে। আর কন্টিনিউর ভিতরে যে শর্ত দেওয়া থাকবে লুপ, সেটা বাদ দিয়ে যাবে। এখন দেখেন সেম জিনিস কন্টিনিউতে দেওয়া আছে, তারপর কন্টিনিউর ভিতরে কি 6 দেওয়া আছে না? এইটা স্কিপ করে বাকিগুলো প্রিন্ট করবে। এটা স্কিপ যদি করেন তাহলে কটা আসতেছে? 9টা আসতেছে, বাকি 9টা ঘর দেখাবে। এই হচ্ছে কন্টিনিউ ব্রেক। এত হাই লেভেলে দেয় না, আমি জাস্ট একটু জানার জন্য দিয়ে আসলাম যে বিগত বছরেরগুলো আপনি অ্যানালাইজ করে বুঝবেন, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই আর কি বিষয়। তো এর সঙ্গে এখন আমরা আরেকটা জিনিস দেখব, জাস্ট প্রিন্টএফ এবং স্ক্যানএফের ডিক্লারেশন। এটা জেনে যাওয়া উচিত আমাদের, কারণ এখানে আমরা যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু কলেজের স্টুডেন্টও আছে। তো দেখেন, স্ক্যানএফ বলতে কি বোঝায়? যদি বলে যে আমি প্রোগ্রামে কিবোর্ড থেকে মান নেব, এর জন্য আসলে কোন ফাংশনটা ব্যবহার করব, তাহলে কী হবে? স্ক্যানএফ। আর একটা ভেরিয়েবলে মান প্রদর্শন করতে চাই, তাহলে কোন ফাংশন ব্যবহার করব? প্রিন্টএফ। তো স্ক্যানএফ কীভাবে লিখবেন খেয়াল করেন ভালোভাবে। স্ক্যানএফ আমি কীভাবে লিখব দেখেন। স্ক্যানএফ প্রথমে লিখলেন স্ক্যানএফ, সব এগুলো ছোটো হতে হবে। ওকে, তো ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর ডাবল কোটেশন বা ইনভার্টেড কমা আমরা যেটাকে বলি, দেওয়ার পর আপনি ডেটা ফরম্যাটটা লিখবেন, লিখলাম। এরপর স্পেস দেওয়া আরও একটা ডেটা ফরম্যাট দিবেন যদি একাধিক ভেরিয়েবল থাকে। ডেটা ফরম্যাট দিলাম 2 আর এটার নাম দিলাম হচ্ছে 1, ডেটা ফরম্যাট 2, এটা হচ্ছে ডেটা ফরম্যাট 1। ওকে, দেন হচ্ছে আমরা সেকেন্ড কোটেশন লাগাই দেবো, কমা দেবো। এটাকে অ্যাড্রেস বলা হয়, অ্যাড্রেস লোকেশনের জন্য, বা এটাকে বলবেন অ্যান্ড চিহ্ন বললেও সমস্যা নেই। ভেরিয়েবল 1 কমা দিয়ে দেন হচ্ছে আপনার অ্যান্ড
ভেরিয়েবল 2 খেয়াল করেন। এরপর আমরা কি করব, যে ফার্স্ট ব্র্যাকেটটা যে শুরু করছিলাম ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। দেখেন তাহলে এখন বিষয়টা কি দাঁড়িয়ে দিছে, কি লিখলাম, স্ক্যানএফ ডেটা ফরম্যাট 1 ডেটা ফরম্যাট 2 এন ভেরিয়েবল 1 এন ভেরিয়েবল 2 তারপর আপনার সেমিকোলন। তাহলে এখন এটা আমি কীভাবে লিখবো দেখেন, সে আমি মনে করেন দিলাম যে ইন্টিজার এ বি আর হচ্ছে এস, এটা আমার দেওয়া আছে। ওকে, তো এইখানে আমার ইনপুট হচ্ছে এ বি। আপনাকে তো এত কিছু বলবেন, আপনাকে বলবো একটা স্ক্যানএফ একাধিক ভেরিয়েবলের জন্য স্ক্যানএফ ফাংশনটা ডিক্লেয়ার করেন। তো ধরেন এখানে এ বিটা হচ্ছে আমার ইনপুট, আমি স্ক্যানএফের ভিতরে এটা লিখবো। কীভাবে লিখবো, ধরেন স্ক্যানএফ লিখলাম, লেখার পর আমাদের কি আছে, ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর কী বলতে ডেটা ফরম্যাট 1 ডেটা ফরম্যাট 2, অর্থাৎ একাধিক ভেরিয়েবল থাকলে, একটা থাকলে তো একটাই দিতাম। তো কয়টা আছে আমি বললাম এ বি আছে, তাহলে এ বিটা কী আকারে আছে, ইন্টিজার। ইন্টিজারের জন্য ডেটা ফরম্যাট কি %d, কই পেলাম, ওই যে একটু আগে যে দেখে আসলাম ডেটা মডিফাই স্পেসিফায়ার যে দেখলাম, যেহেতু আপনার ইন্টিজার থাকলে %d হবে, ক্যারেক্টার থাকলে %c হবে, তারপর ফ্লোট থাকলে %f হবে, ওইখান থেকে আমরা জানি যে এটার জন্য কী হবে %d। %d দেন হচ্ছে স্পেস দিতে পারেন, স্পেস না দিলেও সমস্যা নাই, %d এরপর হচ্ছে কোটেশন লাগাই দিলাম। এরপর দেখেন কী দিচ্ছে, কমা দিচ্ছে, দেওয়ার পর এন্ড দিয়ে ভেরিয়েবল নেম, এন্ড কার জন্য বলছেন একবার, এর জন্য, এ দিলাম, আবার কমা দেন, কমা দিয়ে আপনার কার জন্য বলছেন, বি এর জন্য বলছেন, এরপর সেমিকোলন, শেষ। এবার যদি শুধু বলে যে আপনাকে একটা দেখান, একটার জন্য দেখে দেখলে তো আমার এত কিছু করার দরকার নেই, তখন আমরা কি করব, জাস্ট মনে করেন দিয়ে দিলাম, এইভাবে বলে দেবেন যে %d কমা তারপরে হচ্ছে ধরেন এন্ড এ, শেষ। তো যাদের মাথার উপর দিয়ে গেল, কারণ স্কুলে তো এগুলো নাই, তারা কী করবেন, একটা যে কোনো লাইন মুখস্থ করে চলে যাবেন, এটা হলো শর্টকাট হয়। এখানে বললে একটার জন্য এইটা, একাধিকের জন্য এইটা বলে দেবেন, হয়ে গেল। এবার বিষয়টা খেয়াল করেন, যদি প্রিন্টএফ বলে, সেম কনসেপ্ট, যদি এটা বুঝে থাকেন প্রিন্টএফও ব্যাপার না। প্রিন্টএফ কীভাবে প্রদর্শন করব, প্রিন্টএফকে দুইভাবে লেখা যায়। যদি আমি ভেরিয়েবল প্রদর্শন করতে চাই তখন আমি এইটা কাজ করব, অর্থাৎ পূর্বে ঘোষিত কোনো ভেরিয়েবল বা কোনো মানকে আমি দেখাবো, তখন এই কাজ করব। প্রিন্টএফ ডেটা ফরম্যাট 1 ডেটা ফরম্যাট 2, এই যে এন্ড চিহ্নটা দিচ্ছেন না, এটাকে বলা হয় অ্যাড্রেস বার, অর্থাৎ মেমোরি লোকেশন বলে দেয় যে এই মেমোরি লোকেশনে যাইতে হবে, এইটা চিহ্নটা খালি থাকবে না। দেখেন সব কিছু ঠিক, এই চিহ্নটা জাস্ট থাকবে না। তাহলে কী করবো আমরা, জাস্ট এখানে প্রিন্টএফ লিখবো, সব কিছু ঠিক থাকবে, কী তুলে দেবো, জাস্ট এই অ্যান্ড চিহ্নটা তুলে দেবো। দেখেন এটা তুলে দিলাম, এটা তুলে দিলাম, হয়ে গেল প্রিন্টএফ। আবার দেখেন আমি এখানেও জাস্ট প্রিন্টএফ লিখবো, তখন কী করবো, যে আমার এই অ্যান্ড চিহ্নটা তুলে দেবো। ওকে, এখন আরও সহজ যদি আপনাকে বলে আপনি নিজের নাম প্রিন্ট করেন, এগুলো শুধুমাত্র কিন্তু ডিজিট প্রিন্ট করার জন্য পূর্বে ঘোষিত কোনো ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলগুলো যদি আমি ঘোষণা করতে চাই তখন এইটা। এখন আপনাকে বললো যে বাংলাদেশ লেখাটা বা NTSC লেখাটা প্রিন্ট করে, তখন কী করবেন, কিছুই না, তো সেই প্রিন্টএফ নেবেন, নেওয়ার পর এইখান থেকে যাকে আমি বাংলাদেশ লিখে দেবো, বাংলা। এখানে কি সির কি পুরো কোড কি লেখার দরকার আছে নাকি শুধু প্রিন্টেড দিয়ে এটুকু লিখে দিলে হবে? এবার স্ক্যানএফ ডিক্লেয়ার করে, কারণ এটা একবার বেসিক কথাবার্তা, তো কলেজে এটা মানে ধরার সম্ভাবনা রয়েছে, স্কুলে না বললো। এই হচ্ছে আমার আপনার কোডিং অংশ। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কয়টা অংশ, যেমন হচ্ছে আপনার এই যে কী বলে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। ওকে, এর সঙ্গে আপনার ডেটা কমিউনিকেশনের বা ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কিংয়ের কিছু অংশ দেখবো, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছু ধারণা নেবো। এর সাথে পাইথনটা আপনাদেরকে দেখাতে চাইছি, তার সাথে আমি ট্রাই করবো দুইজনের মক ভাইবা নেওয়ার জন্য। লাস্ট ক্লাসটা শনিবার আছে। তো এই আর কি বিষয়। এখন আপনাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওয়েট, আমি একটু ইয়ারফোনটা লাগাইনি। আজকে ক্লাস টপিক এই পর্যন্তই, কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। এখানে হলো যেমন বাংলাদেশটা প্রিন্ট করলেন, এখন সেই ক্ষেত্রে কি আমরা শুধু শর্টকাটে এই যে প্রিন্টএফ এইভাবে কি আমরা প্রিন্ট করে দেব, নাকি পুরো সি প্রোগ্রামটা কি প্রথম থেকে লিখে তো দরকার আছে? না, ওগুলো কেন লিখবেন, ওটা তো তাহলে আপনার উত্তরই হয়ে গেল। শুধু দেখাবেন যে প্রিন্টএফের ভিতরে বাংলাদেশ লেখাটা প্রিন্ট করতে গেলে কি লিখতে হবে, শুধু প্রিন্টএফের অংশটা লিখে দেবেন। আচ্ছা আচ্ছা, কোড লিখতে হবে না বড়। স্যার বলুন। বাংলাদেশ প্রিন্ট করার ক্ষেত্রে আমি যদি সি প্রোগ্রামে লিখি, সেক্ষেত্রে আমাকে যে হেডার ফাইলগুলো ডিক্লেয়ার করতে হবে না? হ্যাঁ অবশ্যই, আপনি যখন লিখতে যাবেন না, স্যারই আপনাকে বলবে, আপনি শুধু মূল অংশটা লেখেন, যে প্রিন্টএফের ভিতরে না কিসের ভিতরে লিখবেন, ফাংশনটা লেখেন, কোন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করবেন। বুঝতে পারছেন? তাহলে স্যার ওই যে আমরা যখন লিখি না, এই যে হ্যাশট্যাগ ইনক্লুডিং, তারপর studio.h এগুলো লেখার প্রয়োজন নাই? না না না, শুধুমাত্র আপনি ফাংশনটা দেবেন। আপনি প্রশ্নটা এমন ভাবে করবেন, আপনি দেখলেই বুঝবেন যে আপনার উত্তর শুধু এতটুকু। বুঝতে পারছেন? জি। বাংলাদেশ লেখাটা ডিক্লেয়ার করবেন বা আউটপুট প্রদর্শনের জন্য কোন ফাংশনটা ডিক্লেয়ার করবেন,
তখন কি আপনার কোডটা লেখা দরকার আছে? না, সেক্ষেত্রে শুধু প্রিন্টএফ হবে। ওইটাই আপনাকে বলবে, ওই জিনিসটাই আমি দেখাইলাম। আর ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ। হ্যাঁ, আর আউটপুট প্রদানের সময় এখন স্ক্যানএফ ফাংশনটা ধরেন একাধিক ভেরিয়েবলের জন্য কিভাবে আপনি ডিক্লেয়ার করবেন একটু দেখেন, দেখেন এই যে। আর যদি স্যার প্রশ্নটা যদি এইভাবে করে যে সাপোজ আপনার নাম সি প্রোগ্রামে আপনি কিভাবে প্রিন্ট করে দেখাবেন, তখন তো কোডটা সেক্ষেত্রে তো মনে পুরো কোডটাই লিখতে হবে। হ্যাঁ, এরকম প্রশ্ন ধরা চান্স নেই, কারণ উনি তো বুঝছেন ওটা লিখতে গেলে আপনি 2-3 মিনিট তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ওইটা তো বলার সম্ভব চান্স কম। তাহলে স্যার উনি যেভাবে প্রশ্ন করবে সেভাবে জাস্ট উত্তর করার চেষ্টা করব। আর স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষাটা কি আসলে, কাকে বলে এটা? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে আপনার দ্বিতীয় প্রজন্মের ভাষা, ঠিক আছে? প্রথম প্রজন্মের ভাষাকে বলা হয় মেশিন ভাষা। মেশিন ভাষাটা রচনা করা হয়েছিল 0-1 দিয়ে। তো ডে বাই ডে যত গেছে প্রোগ্রামিং ভাষাগুলোকে আপডেট করা হয়েছে। তো সেই অবস্থায় দ্বিতীয় প্রজন্মে এরা কি করলো, ধরেন কারণ নাম হচ্ছে সুমাইয়াকে সুম বলি ডাকতেছি আমি, ব্যাপারটা এরকম অ্যাসেম্বলি ভাষা। ধরেন এডিশনকে আমি পুরো না লিখে লিখলাম অ্যাড। মাল্টিপ্লিকেশনের পরিবর্তে আমি লিখলাম এমইউএল। ডিভিশনের পরিবর্তে লিখলাম ডিভ। সংক্ষেপে বা সাংকেতিক আকারে বোঝানো হয়েছে। এটা হচ্ছে আপনার সাংকেতিক এখানে, মানে আমি মনে করছিলাম যে অ্যাসেম্বলিটা আপনার হচ্ছে মানে হাই লেভেল আর হচ্ছে মেশিন, এই দুইটা মানে মিক্সার এই টাইপের মনে করছিলাম। ওইটা হচ্ছে আপনার মধ্যম স্তরের ভাষা। এটাই ঠিক আছে। তন্ময় ভাই, জি বলুন। যে আপনার কম্পিউটারের জনক, তারপরে আধুনিক কম্পিউটারের জনক যে অ্যালান টিউরিং, এটা নিয়ে একটা কনফ্লিক্ট। তারপরে আপনার হচ্ছে সি প্রোগ্রামকে মিড লেভেল নাকি হাই লেভেল বলা হয়। তারপরে আপনার হচ্ছে ওই আধুনিক কম্পিউটার প্রযুক্তি, আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে আপনি ওই যে স্কুল রিটেনের পরীক্ষার 1 দিন কি 2 দিন আগে একটা প্রশ্ন দিছিলেন, অ্যাড করছিলেন, যেটা একটু পড়ে যায়। তো এইগুলা প্রশ্ন কি আসতে পারে কিনা? চতুর্থ শিল্প বিপ্লব। জি জি, হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে দেখি জানেন, ধারণা নেই। হ্যাঁ, আপনি একটা চতুর্থ শিল্প বিপ্লব এটা বলছেন, আপনি কি জানেন বলতে পারেন, এটা কমন একটা বিষয়। এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে আপনার ধারণা কি বলবেন, যে কি কি ঘটতে পারে? তারপর ওই যে আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে আপনার ওই যে দরকার নেই, চ্যাট জিপিটি সম্পর্কে জানেন? চ্যাট জিপিটি, তারপরে আপনার ওই যে অ্যালান টিউরিং আর ওই যে আপনার কম্পিউটারের জনক, এটা নিয়ে একটা যে কনফ্লিক্ট হয়, যে বলতে পারে যে আপনার মতামত কি, এরকম কিছু আসতে পারে। চার্লস ব্যাবেজ দিতে পারেন, বা ওই ব্যাখ্যাটা দিবেন যে চার্লস ব্যাবেজ এই ইঞ্জিনটা তৈরি করছে, এই জন্য এনাকে আমি বলি ক্রেডিট। পরবর্তীতে আপডেট করছে অবশ্য, কিন্তু চার্লস ব্যাবেজই জনক। আর ওই যে আপনার সি প্রোগ্রামকে মিড লেভেল নাকি হাই লেভেল কোনটা বলা যায়, আপনার যুক্তি কি, এরকম প্রশ্ন। সি প্রোগ্রামকে আমরা বলতে পারি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে উচ্চতর এবং নিম্নস্তর উভয় রয়েছে। এটা উদাহরণ বিট বাইট গুলো ব্যবহার করা হয়, বিট বাইট গুলোকে আমরা বলতে পারি মেশিন ভাষা ইউজ হইতো। ওকে, আবার আপনার রেজিস্টারও ইউজ করা হয়, যেমন include.std, printf, scanf, এই যে এই টাইপের যে উচ্চ স্তরের কমেন্ট গুলো রয়েছে, এগুলো আমরা ইউজ করি এখানে। ওকে, তারপর এর সঙ্গে আরো বলতে পারি আমরা সি ভাষার মধ্যে আপনার হার্ডওয়্যার এবং প্রোগ্রামের মধ্যে সেতু বন্ধন তৈরি করে, আবার এটার সাথে অপারেটিং সিস্টেমও তৈরি করা যায়। তো সব মিলে আমরা বলতে পারি সি হচ্ছে একটা মধ্যম স্তরের ভাষা। মানে এই প্রশ্নগুলো আসতে পারে এরকম, এটাই আর কি। তারপর আপনি চতুর্থ প্রজন্মের ভাষার উদাহরণ বলতে পারবে, যেমন চতুর্থ প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে ওরাগল, তারপরে হচ্ছে আমরা এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তারপর পঞ্চম প্রজন্মের ভাষা OPSS5, এই টাইপের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া, ওই যে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজকে করলাম, কিন্তু আধুনিক কম্পিউটারের জনকটা কি ওটা জন ভন নিউম্যান হবে? আপনি আপনার ব্যাখ্যা দিবেন, যদি আপনাকে ব্যাখ্যা চাই ব্যাখ্যা দিবেন, ওই ব্যাখ্যা আপনাকে আমি দিয়ে দেবো। আর যদি জিজ্ঞাসা করে আধুনিক কম্পিউটারের জনককে, তখন কি বলবো? আপনি চার্লস ব্যাবেজ বলেন, সমস্যা নেই, কারণটা আপনি বলবেন। ও আচ্ছা ভাইয়া, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কম্পিউটার কত প্রকার? এখানে গঠন ও কাজের প্রকৃতি অনুসারে 3 প্রকার আছে, আকার, আকৃতি ও ক্ষমতার ভিত্তিতে 4 ভাগে ভাগ করা আছে। এখন কোনটা বলবো? আপনি স্পেসিফিক বলে দিবেন, যে আমাকে যেভাবে উত্তরটা দিলেন সেম উত্তরটা ওনাকেও দিবেন, যে আকার অনুসারে, তারপর গঠন অনুসারে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তাহলে আপনাদের সঙ্গে আমার আর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে শনিবারের দিন, সম্ভবত পরের শনিবারে। সেদিন আমরা ওই OPS এর মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে,
হ্যাঁ স্যার, বুস্টারটা দেখবো, পাইথন জানবো, আর যা জানা যদি একটা, আর বাকিটা আপনারা বইটা পড়তে থাকেন, আশা করা যায় বইয়ের মধ্যে থেকে প্রশ্ন কমন পাবেন। তো ভালো থাকেন সবাই। হ্যালো, জি বলুন। আমার কোশ্চেন হচ্ছে যে নাম্বার সিস্টেম থেকে ধরেন যে আমাকে হচ্ছে একটা হেক্সাডেসিমেলে যোগ করতে দিল, জি তো এখন আমার প্রবলেম হয় কোথায়, যে A=10, B=11, C=12, এটা ওই মুহূর্তে ক্যালকুলেট করাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে ধরেন যে আমাকে ভাইবা বোর্ডে বললো যে আপনি এই হেক্সাডেসিমেল যোগটা আমাকে করে দেখান, তো আমি যদি সাইডে নোট ডাউন করি A=10, B=11, এতে কি মাইন্ড করবে স্যার? না না, মাইন্ড কেন করবে, আপনি যেভাবে সুবিধা সেভাবেই করবেন। হ্যাঁ, আমার সমাধান করার জন্য আমি ওটা লিখে রাখলে আমি চটচট করে ক্যালকুলেশনটা করতে পারবো আর কি। সমস্যা না, আর আপনি এখনই বাসায় প্র্যাকটিস করেন, এটা তো খুব কঠিন কিছু না। A10, B11, C12, এটা তো কি আমরা কয়েকদিন না মানে ওই তখন ইয়া হয়ে যায় যে হ্যাঁ এই যে ধরেন যে এক পাশে আসলো 14 আবার সি, এই যে 14 আর এই মানে এরকম করতে করতে আর ওখানে তো একটু মানে নার্ভাস হবে, মানে ইয়া করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। আপনি তো জানেন আপনার দুর্বলতা কোথায়, ওটা একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। আপনি তো জানেন আপনার দুর্বলতা কোথায়, ওটা একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আচ্ছা ঠিক আছে, মক ভাইবাটা কবে নিচ্ছেন দাদা? হ্যালো, জি কিছু বললেন? মক ভাইবাটা কবে নিচ্ছেন? মক ভাইবা হচ্ছে আপনার যে লাস্ট ক্লাস যেদিন হবে, এদিনই মক ভাইবা হবে।